ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। সাব্বির একটা চায়ের দোকানে বসে তার নতুন ফোনে গেম খেলছিল। তখনই নীরব সেখান দিয়ে যাচ্ছিল। ও, আপনাদের বলে রাখা ভালো, নীরব হচ্ছে সাব্বিরের বন্ধু। তখনই নীরব সাব্বিরের হাত থেকে ফোন দেখে কাছে গিয়ে বলে উঠল, কি রে দোস্ত, কি করে সেখানে বসে? আর তোর হাতে কার ফোন এটা? আমার ফোন অন্যের হতে যাবে কেন? তাছাড়া এটা নতুন কিনলাম আজ। তাই নাকি? নতুন ফোন কিনলে অথচ একটিবার বলি না। আচ্ছা সে যাই হোক, এখন ট্রিট দে আমারে। শালা 27.5 দিন কান্না করে ফোনটা কিনছি, তোকে ট্রিট দেওয়ার জন্য নাকি? যা ভাগ এখান থেকে। কিপটা কথাকার, তুই সবসময় এমন করিস। ট্রিট দিলি না তো দেখিস তোর ফোনের উপর ঠাড়া পড়বো। তখন আমি ফোন বালিশের নিচে রাইখা দেব, যাতে ঠাডা না পড়ে। তাহলে তোর উপর পড়বো ঠাড়া। তুই কথা কইলে তোরে এখনই 2টা ঘষি দিমু। আচ্ছা, তোর কাছ থেকে গতকাল আমি 100 টাকা নিয়েছিলাম, মনে আছে? মনে আছে। কবে দিবি টাকা? যাবা খালা, ওই টাকা আমি ট্রিট হিসেবে নিলাম। তখন সাব্বির ফোনটা পকেটে রেখে বলে উঠল, তোর ট্রিট আমি বের করছি, দাঁড়া, এখনই টাকা দে। নীরব এটা শুনে দৌড়াতে লাগলো আর বলে উঠল, দেখলি তো, নিজে নিজের বিপদ ডাকলি, এখন তোর 100 টাকা গেল। নীরব এই বলে আরো জোরে দৌড়ে চলে গেল। তখন সাব্বির দাঁড়িয়ে একা একাই বলতে লাগলো, থাক, 100 টাকাই তো বন্ধু খেয়েছে, তো কি হয়েছে? এই বলে সাব্বির সেখান থেকে চলে আসলো। আর তখন সাব্বির তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা দূরে গিয়ে একা একাই বলল, শালা কামটা করছে কি, আমার 100 টাকা মেরে দিল। এই বলে হাঁটতে লাগলো। আর কিছুটা সামনে গিয়ে আবারও বলল, আব্বুর কাছ থেকে 100 টাকা চাইলে 10 টাকা দিয়ে বলে তোদের মতো থাকতে আমার 1 টাকা দিত, তোকে আমি 9 টাকা বেশি দিলাম, হারামি, তুই 10 টাকা খেয়ে 90 টাকা দিতি। তখন সাব্বির হাঁটতে হাঁটতে তার বাসায় চলে গেল। গিয়ে তার রুমে বসে ভাবতে লাগলো, কত কষ্ট করে 100 টাকা দিলাম ধার হিসেবে, আর শেষ পর্যন্ত হারামির পেটে গেল, একটুও দিল না আমায়। তখনও সাব্বির তার রুমে তার বোন ঝুমুর আসলো। এসে দেখলো সাব্বির কি যেন ভাবছে। তখন ঝুমুর বলল, কি ভাইয়া, কি ভাবছ এমন করে? ভাবছি বাঁশ কত প্রকার ও কি কি। বুঝতে পারছি, তুমি আজ বাস নামক মজা খাইছো। একটা চড় দিমু, মুখে আর একটাও দাঁত থাকবে না, যা এখন সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর ঝুমুর চলে গেল। এখন ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলি। এখন যার কথা বললাম, ঝুমুর সাব্বিরের ছোট বোন। খুব ভালোবাসে সাব্বির তার বোনকে। ঝুমুর এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আর সাব্বির ইন্টার ফাইনাল ইয়ারের ছাত্র। সাব্বির এর আব্বু একটা কোম্পানির মাঝে জব করছে, মধ্যবিত্ত তারা। তার আম্মু সাব্বিরকে আর ঝুমুরকে দেখাশোনা করেন। সাব্বিরের সব বন্ধুর ফোন আছে, কিন্তু সাব্বিরের ফোন নেই। তার আব্বুকে যখন বলল, তখন বলল পারবে না কিনে দিতে, কারণ এত টাকা দিতে কিনে দিতে পারবে না। সাব্বির এটা শুনে কান্না করতে লাগলো। তখন তার আব্বু একটা কম দামি ফোন কিনে দেয়, ছেলের আবদারটুকু পূরণ করে দেয়। এইদিকে ঝুমুর যাবার পর সাব্বির তার ফোন নিয়ে ফেসবুকে ডাউনলোড করলো। আর তখন নতুন একটা আইডি খুললো, তার নাম দিয়ে খুলে একটা ছবি দিল। তার প্রোফাইলের সাথে কিছু ফ্রেন্ডকে অ্যাড করলো, তার কিছু বন্ধু আছে তাদেরও অ্যাড করলো। তখন নীরবকেও অ্যাড করলো। নীরব তখন লাইনে ছিল, সাব্বিরের ছবি দেখে চিনতে পারছে। তার সাথে সাথেই মেসেজ দিল। কাকু কেমন আছেন? তখন সাব্বির রিপ্লাই দিয়ে বলে উঠল, শালা লাথি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু। আমি গ্রামীণ সিম চালাই, এত সহজে নেটওয়ার্ক যাবে না। আচ্ছা মজা করা বাদ দে, বল তখন কোথায় গিয়েছিলি? একদম ঠিক আছে, আমি আন্টিকে বলবো তোকে প্রতিদিন বাজারে পাঠাতে। এমন জায়গায় মারবো না তোরে, সারা জীবন বিয়ে করতে পারবি না। আমার লগে আছে, তোর লগে কি নাই? আমিও তখন মাইরা দিব, আয় খালি। আমি আন্টিকে বলবো তোকে প্রতিদিন বাজারে পাঠাইতে। আমি এখনই আম্মুরে বলছি আমি যাব না আর বাজারে। যা গিয়ে বল, আমি তো বলবোই। তখন নীরব সাথে সাথেই অফলাইনে চলে যায়। সাব্বির আর কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে বের হয়ে আসতে যাবে, তখনই একটা আইডিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মেসেজ আসলো। ইনবক্সে মেসেজ আসলো। সাব্বির ফেসবুকে গিয়ে দেখে আইডির নাম শয়তানের নানি। সাব্বির তখন হাসতে হাসতে বলল, শালার আজ পর্যন্ত শয়তানকে দেখলাম না, আজ এসে শয়তানের নানি হাজির।
তখন ওই আইডির থেকে একটা মেসেজ আসলো। হাই। জি, আপনি আসছেন কেন? আপনার কোন নাতনিকে পাঠান, তারপর শয়তানের নানি আসুক। আপনি তো ভালো মজা করতে পারেন। কি জানি, কে জানে আপনি কে বলেন তো? আমি হচ্ছি শয়তানের নাতনি সামিয়া। এই যে আমার দুষ্টু পাঠক পাঠিকারা, গল্প শুনে ভালো কথা, কিন্তু লাইক কমেন্ট করো না কেন? তোমরা নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবে। যাক, তাহলে শয়তানের নাতনি আসছে। আপনি কে বলেন তো? আপনি শয়তানের নাতনি হলে আমি জিনের নাতিন। ধুর, শয়তানি রাখেন। আপনার নাম কি? কেন, আইডিতে দেখেন না সাব্বির ইসলাম? খুব সুন্দর নাম। আর শোনেন, আপনি অনেক কিউট দেখতে। আপনার চোখে নিশ্চয়ই সমস্যা আছে, একটা ভালো ডাক্তার দেখান। আর সত্যি বলছি, খুবই কিউট। কইছে আপনারে? গতকাল বন্ধুকে জিজ্ঞেস করলাম, বলল আমি নাকি আফ্রিকা থেকে আসছি, ওরা তাদের মতো দেখা যায়। বোনকে জিজ্ঞাসা করলাম, বলল ওয়েস্ট ইন্ডিজের মতো দেখছে। আর আপনি এসে পাম দিচ্ছেন? ধুর, তারা শয়তানি করছে আপনার সাথে। সত্যি বলছে আপনি অনেক কিউট। কে জানে, হয়তো আপনি উল্টোপাল্টা কিছু খেয়ে আসছেন, তাই বলছেন। কি বলেন আপনি? কিছু না। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার প্রথম ইয়ারের শিক্ষার্থী আমি। আচ্ছা, তুমি তাহলে আমার ছোট। কি করে ছোট্ট হলাম? আপনি কিসে পড়েন? ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। তুমি পিচ্ছি মেয়ে। মেরে মুখ ভেঙে দিব পিচ্ছি বললে। তাহলে পিচ্চিকে কি বলবো? কিছু বলার দরকার নেই, নাম ধরে বললেই হবে। ঠিক আছে, বলবো নে। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের কি খবর? নিজে খেতে পারি না, আবার গার্লফ্রেন্ড? কেন, আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই, কিন্তু আজ কয়েকটি পটাবো। ফ্রেন্ড লিস্টে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। দরকার নাই। সাব্বির অবাক হয়ে বলে উঠল। কেন দরকার নেই? আমি অফলাইনে চলে যাচ্ছি, পরে কথা হবে। বাই। ঠিক আছে, বাই। তারপর অফলাইনে চলে গেল সামিয়া। সাব্বিরও চলে আসবে তখনই একটা লিংক আসলো সামিয়ার আইডি থেকে। লিংকটিতে লেখা ছিল, তোমার জন্য সুন্দর একটা জিনিস আছে এটাতে। তখন সাব্বির সাথে ক্লিক করে দেখে কিছুই নেই। তখন সাব্বির আর কিছু না ভেবে চলে আসলো অফলাইনে। সাব্বির এসে বসে বসে টিভি দেখছে। তখনই টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, এসএসবি ব্যাংকে এটিএম বুথ থেকে টাকা চুরি হয়ে গেছে 5 লাখ। বলা হচ্ছে কেউ হ্যাক করে নিয়েছে। সাব্বির তো অবাক হয়ে গেছে এটা শুনে। তখন সাব্বির বলতে লাগলো, ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি করা কি করে সম্ভব? বাবা, কি সাংঘাতিক হ্যাকার! একটা হ্যাকার বউ যদি পাইতাম তাহলে খুব ভালো হতো। যাই, ফেসবুকে একটা পোস্ট করে এই নিয়ে। তারপর সাব্বির ফেসবুকে সাথে সাথেই গেল চুরি এটা নিয়ে লেখা আপলোড করবে বলে, কিন্তু গিয়ে দেখে আরেক কাণ্ড। তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে আর তার মেসেঞ্জারে আপনা আপনি কাজও করছে। কেউ সবার সাথে কথা বলছে, কিন্তু মেয়ে ফ্রেন্ড লিস্টে ছিল, তাদের ব্লক করে দিয়েছে। তখন সাব্বির বুঝতে পারছে তার আইডিও হ্যাক করে নিয়েছে, কিন্তু কি করে সেটা বুঝতে পারছে না। তখন সাব্বির নীরবকে ফোন দিল। ফোন রিসিভ করার পর সাব্বির বলে উঠল, দোস্ত, আমার আইডি হ্যাক হয়ে গেছে। নীরব অবাক হয়ে গেল। বলিস কি? কবে? কি করে হলো? আমি জানি না, এখন গিয়ে দেখি কেউ আইডিতে আছে। আইডি তো আজকেই খুলেছি। তুই কি কোনো লিঙ্কে ক্লিক করেছিলি? একটা লিংকে ক্লিক করছি। কেন, কি হয়েছে? ও আচ্ছা, তাহলে তোর আইডি এমনকি ফোন সবকিছু হ্যাক করা আছে? বলিস কি, এটা কি করে সম্ভব? সবই সম্ভব দোস্ত। তোকে যে লিঙ্কটি দিয়েছে সেটি হচ্ছে সাধারণত একটি ফাঁদ। এটি কোনো সাধারণ লিঙ্ক না। এটি এমন একটি লিঙ্ক, এটাকে তুই ক্লিক করলে তোর আইডি এবং ফোন থেকে সকল ইনফরমেশন চলে যায়, আর সেটা ডার্ক ওয়েবসাইট থেকে সব কিছু তার কন্ট্রোল করে নেয়, তারপর সব কিছু করতে পারে। শালা পিচ্ছি মেয়ে তাহলে এইটা করছে। ছাড়বো না আমি শয়তানের নাতনিকে, শয়তানের নানাকেও ছাড়বো না। তখন নীরব অবাক হয়ে বলল, শয়তানের নাতনি এটা আবার কে? আর বলিস না, এটা একটা আইডির নাম। মেয়েটির নাম সামিয়া, সে এই লিংক দিয়েছে। ও আচ্ছা, তাহলে এটা তার কাজ। দাঁড়া, ফোন কাট, আমি গিয়ে বকা দিয়ে লই। এইসব বলে ফোন কেটে দিল।
আর তখন ফেসবুকে গেল, গিয়ে সাব্বির তো অবাক হয়ে গেল, কারণ তার আইডিতে একটা পোস্ট করা হয়েছে একটি মেয়ের ছবি দিয়ে, কিন্তু মেয়েটার মুখ বাঁধা একটা ওড়না দিয়ে, আর লেখা দিয়েছে, এটা আমার মিষ্টি বয়ফ্রেন্ড, 1 বছর পর বিয়ে হবে, তারপর একটা ফুটবল টিম হবে। সাব্বির তো অবাক হয়ে গেছে। অলরেডি 67টা লাইক, 38টা কমেন্ট হয়ে গেছে। সাব্বির আর কিছু না ভেবে পোস্টটা ডিলিট করে দিল। তখন শয়তানের নাতনি আইডিতে গেল, গিয়ে তো আরো অবাক হয়ে গেছে, দেখে তাকে ব্লক করেছে। তখনই আরেকটা আইডি থেকে মেসেজ আসলো, আইডির নাম ফেসবুক ইউজ। সাব্বির অবাক হয়ে গেছে, এই নামের আইডি আছে। তখন আইডি থেকে বলল, হ্যাঁ সাব্বির, আই এম পিঙ্ক গার্লস। তখন সাব্বির অবাক হয়ে বলল, তা দিয়ে আমার কি? ইউর অ্যাকাউন্ট নাও হ্যাকড। তখন সাব্বির রেগে গিয়ে বলল, থাবড়া মাইয়ের নেটওয়ার্কে বাইরে ফালামো, তুই আমার অ্যাকাউন্ট হ্যাক করলি কেন? কুল সাব্বির ইসলাম। তোর কোলে গোষ্ঠী গিলাই। আর শোন, আমি ইংরেজি এমন পারি না, বাংলা বুক কবি, না হলে পানিতে চুবিয়ে মারমু। আপনার অ্যাকাউন্ট এখন হ্যাক করা হয়েছে, এখন আমরা যা বলবো তাই করতে হবে। আরেকটা কথা, যদি আপনি তৃতীয় কোনো আইডি খুলতে চেষ্টা করেন, কোনো মেয়ের সঙ্গে কথা বলতে চেষ্টা করেন, তাহলে আমরা আপনার আইডিতে খারাপ কিছু পোস্ট করতে বাধ্য হব, এবং আজ যে এটিএম বোথে টাকা চুরি করা হয়েছে সেখানে আপনাকে ফাঁসিয়ে দিব। তখন সাব্বির অবাক হয়ে বলল, কে ডারে তুই এমন শিশু ছেলেকে এমন ভয় দেখাচ্ছিস? আর একবার কইলে ফোন চালাবো না বলে দিলাম। ফোন না চালালে তাহলে পুলিশকে পাঠাতে বাধ্য হব। দূর, আর ফেসবুক চালাবো না। এই বলে সাব্বির অফলাইনে চলে আসলো। আর তখন নীরবকে ফোন দিল। নীরব ফোন রিসিভ করার পর সাব্বির বলল, দোস্ত, আমার হ্যাকার থ্রেড দিচ্ছে, কি করব? শোন, কিছু করার দরকার নাই, মাথা ঠান্ডা কর, আর আগামীকাল সকালে দেখা কর আমার সাথে, সব বলবো। এখন ফোন বন্ধ রাখ, খারাপ উদ্দেশ্য থাকলে কিছু করতে পারবে না হ্যাকার যদি তোর ফোন বন্ধ থাকে। ঠিক আছে দোস্ত, বাই। আগামীকাল সকালে কলেজে মাঠে দেখা হবে। বাই। তারপর সাব্বির ফোন কেটে দিল আর ফোন বন্ধ করে রাখলো। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে সাব্বির চলে গেল তার রুমে। সাব্বির এর আব্বু নাম আব্দুল সাহেব। সে নাস্তা শেষ করে গিয়ে বসে পড়লো টিভির সামনে। তার প্রতিদিন এটাই কাজ, খাবার খেয়ে টিভি দেখা, খবর দেখা। সে পত্রিকা পড়ে না, কিন্তু টিভিতে খবর দেখা মিস করেন না। তখনই সাব্বির এসে বলল, কি আব্বু, সকাল সকাল আবার টিভির সামনে বসে পড়লে? তা আজ ব্রেকিং নিউজ কি আছে খবরে? এখনো খবরে যায়নি, বসে পর দেখি কি ব্রেকিং নিউজ আছে আজ সকালে। দেখো তো কি আছে ব্রেকিং নিউজ। তখন সাব্বির তার আব্বুর কাছে বসে পড়লো আর তার আব্বু খবরের চ্যানেলে দিতেই এক সাংবাদিক খবর পড়তে লাগলো। খবরে যা বলল দুজনেই অবাক হয়ে গেছে শুনে। যেটা বলল এটা শুনতে মোটেও প্রস্তুত ছিল না। সাংবাদিক যা বলল, ব্রেকিং নিউজ, আজ সকালে কিছুক্ষণ আগে এসএসবি ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়েছে। তবে সেটা মাত্র 2 মিনিটে। এটা কোনো সাধারণ চুরি হয়নি, বলা হচ্ছে কেউ এটা হ্যাক করে টাকাগুলো নিয়েছে। কে এই হ্যাকার এটা এখনো জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি এই হ্যাকারকে খুঁজতে প্রশাসনের হাতে দায়িত্ব দেওয়া হবে, ব্যাংকের ম্যানেজার বলেছেন। এবং এই বিষয় নিয়ে আরো কথা বলতে এখন ব্যাংকের ম্যানেজার সাংবাদিকের সাথে কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লাইভে যাওয়ার পর একজন সাংবাদিক মেসেঞ্জারে প্রশ্ন করলো, স্যার এটা কি করে হলো? আমরা তো জানি ব্যাংক থেকে সাধারণত হ্যাক করতে পারে না, কারণ ব্যাংকের সিস্টেমগুলো অনেক হার্ড থাকে, তবুও কি করে হলো? আমরাও সঠিক বলতে পারছি না কি করে এটা সম্ভব, আমরাও অনেক অবাক হয়ে গেছি। আমরা 9:30 কম্পিউটার অন করি, ঠিক তখনই কম্পিউটার আপনা আপনি কাজ করতে শুরু করলো। আমরা কিছুই বুঝতে পারিনি কি হচ্ছে, কোনো কিছু কাজ করছিল না। 2 মিনিট পর ঠিক হয়, কিন্তু ততক্ষণে 150 কোটি টাকা চুরি হয়ে যায় আর একটা মেসেজ রেখে যায়। কি মেসেজ সেটা স্যার? মেসেজটা লেখা ছিল, হ্যালো এসএসবি ব্যাংক, গুড মর্নিং, আই অ্যাম পিঙ্ক গার্লস হ্যাকার গ্রুপ, ইয়োর ব্যাড লাক ডে নাও, ইয়োর ব্যাংক 150 crore হ্যাকড। স্যার আর কিছু মেসেজ রেখে যায়নি? আর লিখে গেছে খুব তাড়াতাড়ি আরো বড় কিছু হতে যাচ্ছে। তাহলে স্যার এখন কি করা? যেহেতু এত হার্ড থাকার পরও ব্যাংক থেকে হ্যাক করে টাকা নিয়ে গেছে, তাহলে তারা সাধারণ হ্যাকার নয়, ভয়ঙ্কর পিঙ্ক গার্ল হ্যাকার।
সাবধানে কাজ করতে হবে এখন আমাদের। আর এটা প্রশাসনের হাতে দায়িত্ব দেওয়া হবে যাতে তাড়াতাড়ি এটা বন্ধ করতে পারে, হ্যাকারকে থামাতে পারে। তখনই আব্দুল সাহেব তার ছেলে সাব্বিরকে বলল, দেশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। গতকাল চুরি হলো এটিএম বুথ থেকে, আজ সোজা ব্যাংক থেকে। কি করে হ্যাক করতে পারে? তখন সাব্বির তার আব্বুকে হাসতে হাসতে বলল, এটা তোমার বোঝার বয়স হয়নি। তাহলে তুই বোঝা আমায়। এখন না, পরে এক সময় অল্প কিছু বুঝিয়ে দেব। এখন একটু বন্ধুদের সাথে কথা বলে আসি। ঠিক আছে যা, তাহলে পরে এসে বুঝিয়ে দিস। তখন সাব্বির তার আব্বুর কাছ থেকে বাইরে এসে তার বন্ধু নীরবকে ফোন দিল। ফোন চালু করে নীরব ফোন রিসিভ করার পর সাব্বির বলল, কোথায় তুই এখন দোস্ত? তখন নীরব ওপাশ থেকে উত্তর দিল, এই তো বোনকে আইসক্রিম কিনে দিয়ে বাসা থেকে আসলাম। কেন, কি হয়েছে? তুই তাড়াতাড়ি কলেজ মাঠে আয়, কথা আছে। ঠিক আছে, 2 মিনিটে আসছি, বসে থাক তুই। আচ্ছা ঠিক আছে, আয়। তারপর সাব্বির কলেজের মাঠে গিয়ে বসে রইল। কলেজের মাঠে নীরবে বসার সাথেই কিছুক্ষণ পর আসলো আর সাব্বির বলল, তুই খবর দেখেছিস কি হয়েছে আজ? দেখছি, পিঙ্গাল 150 কোটি টাকা হ্যাক করে নিয়ে গেছে। গতকালের সাথেই কথা হয়েছে, আমায় হুমকি দিয়েছে। বলিস কি? আগে তো শুনতে পাইনি এই নামে হ্যাকার। আমিও তো শুনতে পাইনি, নতুন মনে হয়। কিন্তু এটা কি করে করলো? কি করে করবে, হ্যাক করে করেছে। কিন্তু সেটা করলো কি করে? এত হার্ড থাকার পরও হ্যাক করে নিয়ে গেছে। কে বললো তোকে হার্ট? বোকা কোথাকার, ব্যাংক থেকে হ্যাক করা একদম সহজ। নীরব অবাক হয়ে জিজ্ঞেস করলো সাব্বিরকে, বলিস কি? তুই কি করে জানলি? আর এত শিওর হলি কি করে? আমি কিছুটা জানি তাই বললাম। আচ্ছা বলতো কি করে সহজ? শোন, একটা পেনড্রাইভ নিয়ে কম্পিউটারে সিপিইউ থেকে সকল তথ্য হ্যাক করে তোর পেনড্রাইভে নিয়ে নিতে পারিস। তাহলে ব্যাংকের সকল তথ্য সব তোর কাছে চলে আসবে। তারপর ডার্ক ওয়েবের সাহায্যে তুই সেখান থেকে যা খুশি তাই করতে পারবি। সত্যি কথা তো? তাছাড়া আর কোনো হ্যাক করার কথা জানি না, হয়তো আরও থাকতে পারে, কিন্তু এটাই সহজ। তাহলে তো খুবই সহজ, সবাই হ্যাক করতে পারবে। না, পারবে না, কারণ এটা সবাই পারে না। তুই কি মনে করলি এতই সহজ? না রে দোস্ত, এতটাও সহজ না। তুই কি পেনড্রাইভ নিয়ে সকল তথ্য নিয়ে আসতে পারবি? কখনো পারবি না, এটা সবাই পারে না। অনেক টেকনোলজিস আছে, অনেক মাথা খাটানোর ব্যাপার রে দোস্ত। তুই এগুলা কথা রাখতো, মাথায় কিছুই ঢুকছে না। তখনই সাব্বিরের ফোনে একটা কল আসে, কিন্তু ফোন নাম্বার তার স্ক্রিনে দেখা যায় না। সাব্বির অবাক হয়ে বলল, দোস্ত দেখ, কেমন আজব ব্যাপার, ফোন আসছে কিন্তু নাম্বার নেই। নীরব অবাক হয়ে বলল, বলিস কি? দেখি তো। তখন নীরবও দেখে অবাক হয়ে যায়। ততক্ষণে ফোনটা কেটে যায়। তখন নীরব বলল, এটা আবার কেমন অদ্ভুত কল, আমি কখনো দেখিনি। আমিও তো দেখিনি। তখন আবার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ওই নাম্বারটাই। তখন সাব্বির ফোন রিসিভ করে চুপ করে রইল। তখন ওপাশ থেকে একটি মেয়ে বলে উঠল, কি গো, তুমি ফোন উঠাতে লেট করলে কেন? তখন সাব্বির অবাক হয়ে বলল, কে আপনি? কে আবার? তোমার হবু বউ, চিনতে পারছো না? ফাজলামো করেন, মাইরা নেটওয়ার্কের বাইরে ফেলাই দিমু। আমি গ্রামীণ সিম চালাই, নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা অসম্ভব। না গেলেও পাঠামো লাথি মাইরা নেটওয়ার্কের বাইরে। আর কি বললে? হবু বউ? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, মেয়ে বান্ধবীও নাই। আম্মু আব্বু এখন আমার বিয়ের কথা চিন্তাও করেনি, কাউকে দেখেওনি। আমি এই সবে নাই। না দেখুন কেউ, না থাকুক কেউ, আমি তো আছি। দূর, ফোন কাটেন তো, মাথা গরম করাবেন না। তখন সাব্বির ফোন কেটে দিল। তখন নীরব বলে উঠল, ফোনটা না কেটে জিজ্ঞেস করতি কে, পরিচয় নিয়ে নিতে। দূর, আজ এরা কথা বলার সময় নাই। তখনই ফোনটা আবার বাজতে শুরু করলো। তখন সাব্বিরকে দেখে আবার ওই নাম্বার থেকে কল দিয়েছে। তখন নীরব বলল, দেখ আমি কথা বলছি, তোর বলতে হবে না। ঠিক আছে, নেই, তুই কথা বল, আমি বলবো না। তারপর নীরব ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই হই, আপনি যার ফোনে তাকে দিন। ওই হ্যালো, আমি তার বন্ধু, সে কথা বলবে না। এখন আপনি আমায় বলুন, কে আপনি?
ও আচ্ছা, তাহলে আপনিই তার বন্ধু। ঠিক আছে, আপনি ফোনটা লাউড স্পিকারে দিন। তখন নীরব ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলল, এখন বলুন, দেওয়া হয়েছে। আমার কথা সে শুনতে পাচ্ছে তো? শুনতে পাচ্ছে, বলুন আপনি। ওকে শুনছো? এমন গাল ফুলিয়ে রাগ করে বসে থাকলে হবে? তখনই সাব্বির রাগী গলায় বলে উঠল, তুই সামনে আয়, তোরে ইট দিয়া মারমু। এত রাগ করছো কেন? তোমাকে না রাখলে হেব্বি কিউট লাগে। ফোনটা কাটতো দোস্ত। এই, ফোন কাটবে না, একদম একদম না। আমি কে জানো? আমি হলাম শয়তানের নাতনি সামিয়া। তখন সাব্বির নীরবের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, শয়তান, বান্দর, বিলাই, হনুমান, তুই আমার আইডি হ্যাক করেছিস, তাই না? এই লিঙ্কে ক্লিক করার পর কে বললো আমি করছি মিথ্যা কথা? আমি জানি এটা তোর কাজ ছাড়া আর কারো হতে পারে না, কারণ আমি দুইজনের সাথে কথা বলেছি। আইডি খুলে একজন আমার বন্ধু নীরব, আর একজন তুই। নতুন আইডি খুলেছি, তাছাড়া আর কেউ নাই। তোর দেওয়া লিঙ্কে ক্লিক করার পর থেকে এমন হয়েছে। সত্যি কথা বল এখন। আমি নিয়েছি, হ্যাক করেছি। তোমার সব হ্যাক করা আমার কাছে। হ্যাক করা মানে তুই হ্যাক করবি কেন? কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি আমার বরের নজর রাখছি। রাগ তোর বর, সামনে থাকলে না মেরে মুখ ভেঙে দিতাম। তুমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সঙ্গে লুচুর পুচুর করবে, তা আমি হতে দিব না, তাই সব নিয়ে নিছি। তাই নাকি? সব নিয়ে নিচ্ছিস? আচ্ছা বল, বল তো আমার ফোনে কি কি আছে? গ্যালারির মাঝে 278টা পিক, তাই না? ভিডিও আছে 77টি, মুভি আছে 3টি, তোমার আব্বুর ছবি আছে 1টি, তোমার আম্মুর ছবি আছে 2টি, তোমার বোনের ছবি আছে 3টি, তোমার বন্ধু নীরবের ছবি আছে 5টি, দুজন একসাথে ছবি আছে 22টি, বাকি সব তোমার ছবি। তোমার জিমেল পাসওয়ার্ড দিয়েছো ট্রাস্ট মি, এটা তাই না? আর ফেসবুক পাসওয়ার্ড দিয়েছো সিঙ্গেল, এটা তাই না? তোমার ফোনের লগ আমি, তাই না? আর কি বলা লাগবে বলো? চুপচাপ সাব্বির তো শুনে অবাক হয়ে গেছে, কারণ সব সত্যি কথা মিলে গেছে। তখন চুপ হয়ে রইল সাব্বির। তখনই সামিয়া বলল, শোনো, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না, কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, তাহলে কিন্তু এমন অবস্থা করব। থাক, আর বলবো না, এখন ফোন রাখছি, আড্ডা দাও। এই বলে ফোন কেটে দিল সামিয়া। আর সাব্বির এখনো বিশ্বাস করতে পারছে না তার সবকিছু কি করে জেনে নিল। তখন নীরব জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, এমন টাসি খেয়ে গেলি কেন? তখন সাব্বির বলল, কি সাংঘাতিক পিচ্ছি হ্যাকার মেয়ে দেখলি? আমিও সেটা ভাবছি, সব বলে দিল। হ্যাকার এমনি। আচ্ছা, একটা কথা বলবি? বল, কি বলবি? আচ্ছা, এইগুলা কি পাসওয়ার্ড দিলি তুই? ট্রাস্ট মি, সিঙ্গেল আমি, এইগুলা কি পাসওয়ার্ড দিলি নাকি সিঙ্গেল বলে জাতীয় পরিচয় দিলি? সাব্বির ফিক করে হেসে দিল আর বলল, এমনি দিলাম, আনকমন হিসেবে। হয়েছে, চল এখন বাসায় যাওয়া যাক। চল। তারপর নীরব আর সাব্বির সেখান থেকে চলে আসলো নীরবের বাসায়। রাস্তা একটা, সাব্বিরের বাসার রাস্তা আর একটা। তারপর নীরব চলে গেল তার বাসায়, আর সাব্বির চলে আসলো চায়ের দোকানে। সেখানে বসে বলল, চাচা, একটা রং চা দাও তো, আদা বেশি করে। দোকানদারের লোকটা একটু বয়স্ক, তাই সাব্বির তাকে চাচা বলে ডাকে। তার নাম রহিম মিয়া। তখন রহিম মিয়া বলে উঠল, ঠিক আছে ভাতিজা, তুমি বসো, আমি দিচ্ছি। তখন সাব্বির তার দোকানের ভিতর চলে গেল। সেখানে একটা টুল দেওয়া আছে, সাথে টিভি। সেখানে গিয়ে বসলো। তখন সাব্বির টিভিতে চালু করে দিল মুভির চ্যানেলে দেওয়ায়। তখন সাব্বির বলল, চাচা, একটু খবরে দাও তো দেখি, তারপর ব্যাংকে কি হলো। ঠিক আছে ভাতিজা, দিচ্ছি। তখন নিউজ 24 চ্যানেলে দেখা হলো খবর চলছে না, বিরতি চলছে এখন। তখনই চা দিল সাব্বিরের হাতে। সাব্বির চা নিয়ে খেতে লাগলো। তখনই চ্যানেলটা হঠাৎ বন্ধ হয়ে গেল আর ঝিরিঝিরি করতে লাগলো। তখন সাব্বির বলে উঠল, ধ্যাত, আবার কি হলো? শান্তি মতো খবর দেখতেও পারি না। তখনই হঠাৎ আবার চলে আসলো, কিন্তু একটা মাস্ক পরা মানুষ আসলো সামনে, মুখটা দেখা যাচ্ছে না। আর তখন সাব্বির বলল, চাচা, চ্যানেলটা পরিবর্তন করো তো। তখন পরিবর্তন করে, কিন্তু এই চ্যানেলেও এই লোকটা। তখন সাব্বির বুঝতে পারলো কিছু একটা হতে যাচ্ছে। তখন সাব্বির বলল, চাচা, জলদি সাউন্ড বাড়িয়ে দাও। তখন সাব্বিরের কথা মতোই তাই করলো। তখন টিভির লোকটা বলতে শুরু করলো,
আমি সকল চ্যানেলকে হ্যাক করেছি কিছু সময়ের জন্য, কিছু কথা বলার জন্য। আই এম পিঙ্গলস হ্যাকার গ্রুপ। এদিকে সাব্বির এই নাম শুনে অবাক হয়ে গেছে, কারণ সকালে তারাই হ্যাক করেছে 150 কোটি টাকা। আর এটা মেয়ে কথা বলছে, তখন মেয়েটা বলতে শুরু করলো। আরও বেশি কিছু ব্যাংক থেকে টাকা হ্যাক করে নেওয়া হবে। আজ এসএসবি ব্যাংক থেকে মাত্র 150 কোটি টাকা নিয়েছি, আরও নিব। এরপর যেগুলো ব্যাংক থেকে টাকা হ্যাক করা হবে এর চেয়ে ডাবল নেওয়া হবে। আর যারা মন্ত্রী এমপি আছেন তাদেরকে বলছি সাবধানে থাকবেন, ঝড় আসতে যাচ্ছে, আরও বড় ঝড় তাদের জন্য আসতে যাচ্ছে। আর এটা শুধু ট্রেলার দিলাম, প্রশাসনের হাতে যতই দিয়ে খুঁজতে চেষ্টা করো, কোনো কাজ হবে না। গুড বাই, আগামীকাল আবারও আসবো। সাব্বির অবাক হয়ে গেছে কথাগুলো শুনে, আর তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। এতটা ভয়ঙ্কর হ্যাকার আছে দেখেনি সাব্বির কখনো। সব হ্যাক করতে পারে মেয়েটা। তখন এই চ্যানেলটা ঠিক হয়ে গেল। আর চায়ের দোকানে রহিম মিয়া তখন সাব্বিরকে বলল, এই হ্যাকার কেন যে হ্যাক করছে কে জানে, সবাইকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। তখন সাব্বির বলল, হ্যাঁ চাচা, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো এমনি হবে, দেখি কি হয়, আগামীকাল কি বলে। তখন সাব্বির চায়ের টাকা দিয়ে ফের হয়ে আসলো। আর তখনই নীরব কল দিল। আর সাব্বির বলল, হ্যাঁ দোস্ত বল। খবর দেখছিস কি বলছে? হ্যাঁ দেখছি, মাত্র কি সাংঘাতিক হ্যাকার। আরেকটা ব্রেকিং নিউজ শোন, আমার আইডি ফোন সব হ্যাক করছে। সাব্বির অবাক হয়ে বলল, বলিস কি, তোর আইডি ফোন আবার হ্যাক করলো কে? তোর গার্লফ্রেন্ড আর কে? কারণ তুই যদি আমার ফোন দিয়ে কিছু করিস তাই হ্যাক করছে। আর এটা বলছে তোর সব বন্ধুদের হ্যাক করা হবে। কি এই শয়তান মাইয়া, কে কি যে করি। শালা তোর জন্য সব হয়েছে, প্রেম করবি তুই আর মাছ দিয়ে আমাদের বাস খেতে হবে। আমার কি দোষ? আমি কি প্রেম করতে গেছি নাকি? সে নিজে আসছে, আমি কি করব? তোকে সামনে পেলে না হেভি খেলাতাম শালা। দূর, রাখ তো এখন এই কথা, আমি বাসায় যাচ্ছি, ফোন রাখ। তোকে এখনই কল দিবে বলছে, কথা বল, ফোন রাখছি। ঠিক আছে, কল দিতে বল, তারপর বোঝাচ্ছি। তারপর নীরব ফোন কেটে দিল। আর সাথে সাথেই কল আসলো। আর একটা স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে না। তখন সাব্বির বুঝতে পারলো এটা তার কল। ফোন রিসিভ করে বলতে লাগলো, শয়তান কুত্তা বান্দর, তোকে আমি ইট দিয়ে মাথা ফাটাবো। তুই সামনে আয় একবার। তুই নীরবের আইডি ফোন হ্যাক করলি কেন? আমার বরটা অনেক রেগে আছে দেখি। এই তোকে কি আমি একবারও বলেছি ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, আর বিয়ে তো কখনো করব না। তুমি ভালো না বাসলে আমার কি? আমি তো ভালোবাসি। তুমি বিয়ে না করলে আমার কি? আমি তো তোমাকে বিয়ে করব। আর একটা কথা, এটা তো কিছুই না, তোমার সকল বন্ধুর আইডি হ্যাক করা হয়েছে এবং ফোনও। তুই কাছে থাকলে বোঝাতাম। আচ্ছা, আমারটা না হয় হ্যাক করলি, কিন্তু আমার বন্ধুদের আইডি কেন হ্যাক করলি? আমার বরের নজর রাখছি। তোর নজরের গোষ্ঠী গিলাই, তোর নামে মামলা করব আমি পুলিশের কাছে গিয়ে। দাঁড়া, এখনই যাচ্ছি। তাহলে তুমি ফেসে যাবে, আমি না। কারণ যদি আমার লোকেশনে দেখতে চাও কোথায়, তাহলে তোমার বাড়ি দেখাবে। আর তুমি যদি আমার এই ফোনে তুমি কল দাও তাহলে কখনো কল আসবে না। তুমি যদি অন্য ফোন থেকে কল দাও তাহলে তোমার ফোনে কল যাবে। সবকিছু তোমার দেওয়া আছে। তুমি পুলিশের কাছে গেলে তুমি নিজেই ফাঁসবে। সাব্বির তো অবাক হয়ে গেছে শুনে, আর ভয় পেয়ে গেছে। তখন বলল, আচ্ছা, তুমি কি পিঙ্ক গার্লস হ্যাকার গ্রুপ? বাপ্পা, এত বড় আমি হ্যাকার না, তারা তো ভয়ঙ্কর হ্যাকার। আজ খবরে দেখলাম লাইভে এসে হুমকি দিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি যেই হও না কেন আমার পিছু ছাড়ো। পিছু ছাড়তে কি আর পিছু নিয়েছি? আমি তোমাকে তো ভালোবাসি। আহো, তোমার আমি পানিতে চুবাই মারি। আমি শয়তানের জানি। দূর, ফালতু মেয়ে কোথাকার, যা। এই বলে ফোনটা কেটে দিল। সাব্বির আর নীরবকে ফোন দিল। তখন ফোন রিসিভ করার পর বলল, তোর ল্যাপটপ নিয়ে এখনই আমার বাসায় আয়, সবকিছু নিয়ে। কিন্তু কেন, কি করবি? তুই নিয়ে আয়, তারপর বলছি। ঠিক আছে, আমি আসছি, তুই বাসায় যা। তারপর নীরব ফোন কেটে দিল। আর সাব্বির বাসায় চলে আসলো। কিছুক্ষণ পর নীরব তার ল্যাপটপ নিয়ে গেল। তখন নীরব বলল, কি করবি দোস্ত তুই? ডার্ক ওয়েব যাবো, এই সামিয়াকে দেখবো কে আর কত বড় হ্যাকার সে। তুই হ্যাক করতে পারিস?
না, আমার চাচাতো ভাই আছে মোটামুটি হ্যাকার। আমার একটা হ্যাকার গ্রুপের মাঝে অ্যাড করিয়েছে, সেখানে যাব আর আমিও কিছুটা পারি। কিন্তু তোর না আগে ফোন ছিল না, তাহলে কি করে শিখলি? চাচাতো ভাই তার ফোন কিছুদিনের জন্য দিয়েছিল অনেকদিন আগে, তারপর আমায় এটা করে শিখিয়েছে আর দেখিয়েছে। কিন্তু তোর এই ফোন তো হ্যাক করা, সামিয়া যদি জেনে যায়? সমস্যা নেই, আমিও জানতে পারবো সবকিছু। কে? ঠিক আছে। তখন সাব্বির ডার্ক ওয়েব ঢুকতে যাবে, কিন্তু তার আগেই তাকে বের করে দেওয়া হলো আর মেসেজ আসলো সাথে সাথে। লেখা ছিল, হ্যালো সাব্বির ইসলাম, ভুলেও আবার এইখানে যাবেন না, তাহলে কিন্তু খারাপ কিছু হবে আপনার। সাব্বির তো অবাক হয়ে গেছে, সাথে নীরব। তখন বলল, কি ব্যাপার? এমন তো হওয়ার কথা না, নিশ্চয়ই এটা কেউ আগে থেকে দেখেছে। তাহলে আবার চেষ্টা করতো। তখন সাব্বির আবার ডার্ক ওয়েব লাইন লগ আউট করলো, কিন্তু এবার সফল হলো। কিন্তু যখনই গ্রুপে ঢুকতে যাবে, গ্রুপে ঢোকা মাত্র তাকে একেবারে ডার্ক ওয়েব থেকে বের করে দেওয়া হলো। ল্যাপটপে অটোমেটিক কাজ করতে লাগলো। নীরব আর সাব্বির দুজনেই অবাক হয়ে গেছে। তখন তার চাচাতো ভাই সুমনকে কল দিল। ফোন রিসিভ করার পর বলল, সুমন ভাই, আমি ডার্ক ওয়েব এমন কি গ্রুপে ঢুকতে পারছি না কেন? তখন সুমন উপস থেকে বলল, আমাদের গ্রুপ কোনো একটা বড় হ্যাকার নষ্ট করে দিয়েছে মাত্র। সাব্বির অবাক হয়ে বলল, কি বলছো? আর একটা কথা, আমার ল্যাপটপ আপনি কাজ করছে কেন? আমার তো সবকিছু হার্ড করাই। কি? তোমার ল্যাপটপ সে হ্যাক করে ফেলেছে, জলদি বন্ধ করো, সব ইনফরমেশন নিয়ে যাবে। ঠিক আছে। তখন সাব্বির ল্যাপটপ বন্ধ করে ফেললো। তখন হঠাৎ ফোন কেটে যায়। সুমন আর তখনই সামিয়া কল দেয় আর বলল, একবার না করার পরও কেন আবার ডার্ক ওয়েব গেছো? কোন সাহসে গেছো? তখন সাব্বির বলল, কেন আমি গেলে তোমার কি? আমি 100 বার যাব, দেখি তুই কি করিস। কি? তুই আমার গোষ্ঠীকে নিয়ে বললি? দেখি তুই কি করতে পারিস আমার। কি জানি বললি আমি ডার্ক ওয়েবে যাব না। তোর বাপের ক্ষমতা থাকলে আটকে দেখাস, আর দেখ আমি কি করতে পারি তোর। আমি তোকে 1 সপ্তাহের মধ্যে জেলে নিয়ে যাব। একশো বার বলবো। এই বলে ফোন কেটে দিল। তখন নীরব বলল, কি উল্টোপাল্টা কথা বললি বলতো? হ্যাকারের সাথে কি তুই কখনো পারবি? এই মেয়ে সাধারণ কোনো হ্যাকার না। তো আমি কি করব? আমার গোষ্ঠীকে নিয়ে গালি দিচ্ছে, আমি কি বসে থাকবো? তা ঠিক, কিন্তু এখন কি করবি? আমি যখন ডার্ক ওয়েব প্রুভে গিয়েছিলাম তখন একটা ছেলের সাথে কথা হয়েছে। সে আমায় তার ভাই বানিয়েছে আর বলেছে সে নাকি একটা ভাইরাস তৈরি করছে যা দিয়ে সব হ্যাক করতে পারে। সেটা খুবই ভয়ঙ্কর ভাইরাস। আরও একটা ভাইরাস বানিয়েছে সে নাকি। বলেছে আমায় যেতে, কিন্তু আমি আর যেতে পারিনি। আর কোথাও হয়নি, আমার ফোন ছিল না তাই। তারপর তার সাথে আর কথা হয়নি। আমার ফোন নাই বলে ফোন নাম্বার একটা ডায়েরিতে লিখে রাখছি। ছেলেটার বয়স একদমই কম, তার মা বাবা কেউ নেই। তার একজন চাচার কাছে বড় হয়েছে সুমন, যেহেতু হ্যাকার নিয়ে বোঝে আর আমিও কিছুটা বুঝতে পারি, তাহলে সেই ছেলেকে নিয়ে কিছু করা যাবে। আর আর তুই তো আছিস, সাথে থেকে হেল্প করবি। এই মেয়েকে আমি দেখে নেব। ঠিক আছে, তাহলে এখন কি করবি? দাঁড়া, ডায়েরি নিয়ে আসছি, তারপর কল দিচ্ছি সেই ছেলেকে। ঠিক আছে। তারপর সাব্বির গিয়ে একটা ডায়েরি নিয়ে আসে আর তখন সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ছেলেটাকে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে। তখন সাব্বির বলে, কেমন আছো জনি? আমি সাব্বির। ও সেই ছেলের নাম হচ্ছে জনি। তখন ছেলেটা বলল, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প করবো ভাই, বলো। হ্যাক। এতটুকু বলার পর তখনই জনি কথা থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আর বলো না। তোমার ফোন মনে হয় হ্যাক করা, কেউ আমায় হ্যাক করতে চাইছে আর লোকেশন ট্র্যাকিং করছে। তুমি একটা কাজ করো, এখনই সোজা আমার বাসায় চলে আসো, তারপর কথা হবে। কিন্তু আমি তো তোমায় বাসা চিনি না। ইস, এখন ঠিকানাও দিতে পারবো না, হ্যাকার শুনে ফেলবে। একটা কাজ করো, তোমাদের মোড়ে একটা রেস্টুরেন্ট আছে না, সেখানে চলে আসো এখনই। ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করে আসলে? এত কিছু বলা যাবে না ফোনে। সেখানে আসো আর ফোন বন্ধ করে রাখো, অন্য কারো ফোন নিয়ে কল দেওয়া, আর আসো। ঠিক আছে, আসছি এখনই। তখনই ফোনটা কেটে দিল
আর তখন নীরব বলল, তাহলে এখন কি সেখানে যাবি? আমি এখনই যাব, চল তোর ল্যাপটপ নিয়ে সাথে চল। ঠিক আছে, সে না হয় যাচ্ছি, কিন্তু জানি তো বললো সেখানে গিয়ে অন্য ফোন থেকে কল দিতে, ফোন পাবি কই? আরে সেখানে অনেক পরিচিত মানুষ আছে, তাদের ফোন নিয়ে কল দেবো, চল। ফোন বন্ধ করছিস? সমস্যা নেই, এরোপ্লেন মোড করা আছে, চল। ঠিক আছে, চল। তারপর সাব্বির আর নীরব রুম থেকে বের হলো। তখনই সাব্বিরের আম্মু বলল, কই যাস বাবা? একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আম্মু, খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসিস। তারপর নীরব আর সাব্বির দুজনেই বাসা থেকে বেরিয়ে চলে আসলো মোড়ে। সেখানে গিয়ে একজন লোকের কাছ থেকে ফোন নিয়ে জনিকে কল দিল। তারপর কিছুক্ষণ পর জনি আসলো। তখন জনি সেই হোটেলে ভিআইপি রুমে গেল সাব্বিরকে আর নীরবকে নিয়ে। তারপর যাওয়ার পর কফি আনতে বলল। সেখানের লোককে কফি নিয়ে যাওয়ার পর লোকটাকে বলল, এখানে যেতে আর কেউ না আসে। তখন লোকটা চলে গেল। তখন সাব্বির বলল, এখন বলো তুমি এখানে কবে আসলে? 1 মাস হলো আসছি সাসাকে নিয়ে সাথে। আচ্ছা তখন কি জানি বললে, এখন বলো। আমার সাথে একটা মেয়ের কথা হয়েছে, সে হ্যাকার, আমার কিছু হ্যাক করে নিয়েছে। আজ তার সাথে চ্যালেঞ্জ করেছি, তাকে জেলে নেব। আমার পুরো গোষ্ঠীকে গালি দিয়েছে, তাই এখন তোমার হেল্প লাগবে সেই মেয়েকে খুঁজে বের করতে। আমি তো হেল্প করবই, বড় ভাইয়ের হেল্প করব না তো কার করব? কিন্তু ভাই তুমি তো বেশি বুঝো না, আরো 2 জন লাগবে, মোট 5 জন লাগবে এই হ্যাক করতে হলে। আমরা 3 জন তো এখন আছি, আরেকজন আছে নাম সুমন, আর আমার আরেক বন্ধু আছে তানিম। তাহলে সমস্যা নেই, দেখি তো তোমার ফোন কে হ্যাক করেছে। এই নাও। তখন সাব্বির ফোন দিয়ে দিল। তখনই জনি তার ল্যাপটপ দিয়ে ফোনে কি জানি করলো। কিছুক্ষণ পর জনি অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? তখন সাব্বির বলল, কোনটা কি হয়েছে ভাই? তুমি জানো না তুমি এখন কতটা বিপদে আছো। বলতে গেলে তুমি এখন মাঝ সমুদ্রে সাঁতার কাটছো, সামনে ভয়ঙ্কর ঝড়ের সামনে। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। তুমি কি মনে করেছো তোমার পিছনে একজন হ্যাকার পড়ে আছে? আমি তো তাই জানি একজন। তাহলে সেটা ভুল। জানো তোমার পিছনে 3 জন হ্যাকার, তারা শুধু হ্যাকার না, এক ভয়ঙ্কর হ্যাকার, পুরো পৃথিবীতে চ্যালেঞ্জ করতে পারে। সাব্বির আর নীরব দুজনেই অবাক হয়ে গেছে এটা শুনে। তখন নীরব বলল, কি বলছো ভাই? কিন্তু এরা সাব্বিরের পিছনে কেন লাগবে? তার কারণ অবশ্যই যে কোনো আছে। আমি বুঝতে পারছি না আমার পেছনে 3 জন হ্যাকার কেন লাগবে। আচ্ছা সেই 3 জন কে বলো তো? একজন হচ্ছে পিঙ্ক গার্ল হ্যাকার গ্রুপ, আর একজন হচ্ছে ব্ল্যাক গার্ল হ্যাকার, আর একজন হচ্ছে জুনিয়র গার্ল হ্যাকার। আচ্ছা আপনারা কি বলতে পারবেন এখন কে হবে সাব্বির এর গার্লফ্রেন্ড এই 3টা হ্যাকার থেকে? দেখি কমেন্ট করে বলেন তো কে হতে পারে। সাব্বির অবাক হয়ে বলল, সবগুলো কি মেয়ে নাকি? সবগুলো মেয়ে হ্যাকার। আমি কি এমন করলাম যে 3 জন মেয়ে হ্যাকার আমার পেছনে লাগলো? আমার তো ফোন ছিল না যে তাদের কিছু বলছি, তাই তারা আমার পেছনে লাগছে। যখন একটু ফোন পেয়েছি তখন তেমন কিছু করিনি, কারোর সাথে কথাও হয়নি। যে কোনো কারণ অবশ্যই আছে তোমার পিছনে লাগার, নয়তো এত বড় 3 জন হ্যাকার তো তোমার পিছনে লাগবে না। একদম ঠিক। এখন তাদের জিজ্ঞেস করলে বলা যাবে কেন? আচ্ছা আমি তো জানি হ্যাকার একজনই, আমার সবকিছু হ্যাক করতে পারে, তাহলে এখানে 3 জন কি করে হলো? 3 জন তোমাকে হ্যাক করতে চাইছে, তাই 3 জন হয়েছে। এখন তোমার ফোন সম্পূর্ণ পিঙ্ক গার্লস হ্যাকার গ্রুপের কাছে হ্যাক করা রয়েছে, আর বাকি যে 2 জন আছে তাদের মধ্যে ব্ল্যাক গার্ল হ্যাকার প্রথম একবার হ্যাক করতে পারছে, কিন্তু আর পরে পেরে ওঠেনি। আর জুনিয়র গার্লস হ্যাকার সে কিছুক্ষণ আগে হ্যাক করছিল, কিন্তু পিঙ্ক গার্ল হ্যাকার গ্রুপ আবার নিয়ে গেছে এই হ্যাকারটার। মারাত্মক খুব ভয়ঙ্কর হ্যাকার। এই 3 জন তোমাকে একজনের কাছে রাখতে চাইছে, মানে 3 জন তোমাকে নিয়ে যুদ্ধ শুরু করেছে। আমার মাথায় কিছুই ঢোকেনি, এদের একজনের কাছে আমায় কেন রাখবে? আর রেখেই বা কি লাভ? আমি কি হেরে নাকি যে তার জন্য যুদ্ধ করতে হবে? কি জানি কি হতে পারে। তখন নীরব বলল, আমার কি মনে হয় জানিস সাব্বির, যেহেতু তোকে হ্যাক করে একজনের কাছে রাখতে চাইছে, তার উপর আবার 3 জন মেয়ে, তো সব কিছুই খোঁজ রাখছে, দেখছে, আর মনে হয় 3 জন তোকে লাভ করে তাই এমন করছে, আর একজনের কাছে রাখতে চাইছে।
এটাও হতে পারে, নয়তো তুমি তো মধ্যবিত্ত কোটিপতি না। তোমার কাছে কি আছে তোমার যে বাড়ি থেকে চুরি করতে আসবে? তেমন কিছু তো নেই। তখন সাবির বলল, দূর, ফালতু কথা রাখতো। লাভ করতে চাইলে এত হ্যাকার করতে হবে কেন? সামনে আসলেই। আর আমার কি মনে হয় যেহেতু তারা হ্যাক করেছে তারা আমায় দিয়ে যে কোনো কাজ করাবে? ব্ল্যাকমেল করে 2 দিন ধরে দেখো না কি হচ্ছে দেশে। এটাও হতে পারে, থাক এত চিন্তা করে লাভ নাই। সবাই মিলে খোঁজ বের করে জিজ্ঞেস করব কেন লাগছে পিছনে। আচ্ছা, তুমি নাকি ভাইরাস তৈরি করছো হ্যাক করার, সেটা পরে কি হলো? আছে, আগে একটা বানিয়েছি কিন্তু সেটা এখন ব্যবহার করতে পারবো না, বাসায় যেতে হবে। এখন আরেকটা তৈরি করছি, ফ্রি অল নামেটার। এটা দিয়ে কি করে? এটা দিয়ে মানুষকে লোভ দেখে হ্যাক করতে পারবে, তার সব কিছু হ্যাক করতে পারবে, সাথে সাথে তার সকল ইনফরমেশন চলে আসবে তোমার কাছে। কি করে এটা সম্ভব? আচ্ছা একটু বাইরে দেখো তো কতজন লোক হোস্টেলে আছে। 40 থেকে 50 জন আছে। ঠিক আছে, তুমি গিয়ে বাইরে দেখো দেখো সবাই তার ফোনের সাথে সাথে বের করে দেখবে। তখন সাব্বির বাইরে গেল। কিছুক্ষণ পর সেখানে থাকা সকল লোকের ফোন বেজে উঠল একসাথে। তখনই সবাই ফোন নিয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, ফিরিয়ে দিবে, এটা কি সম্ভব? তখন সাব্বির চলে আসলো ভেতরে আর বলল, দেখলাম সবাই ফোন নিয়ে দেখছে। তখন জনি বলল, এখন এদিকে আসো আর দেখবে এটা। তখন সাব্বির গিয়ে জনির ল্যাপটপে দেখতে পেল অটোমেটিক সবাই ছবি সহ নাম সব আনতে লাগলো। তখন সাব্বির বলল, এটা কি করে সম্ভব? এটাই তো ম্যাজিক। তখনই ল্যাপটপে 3 জনের ইনফরমেশন দেখাতে সরি বলে উঠল। তখন জনি বলল, এটা কি করে সম্ভব? তাদের ইনফরমেশন আসার তো কথা দেখাচ্ছে না কেন? তখন জনি আবার ট্রাই করতে লাগলো কিন্তু কাজ হচ্ছে না। তখন আর মাধ্যমে হ্যাক করতে চেষ্টা করলো কিন্তু তখনই যদি না দেখতে পেল মোটেও প্রস্তুত ছিল না। তখন জনি বলল, এটা কি করে সম্ভব? তার মানে তারা এখানে। কে এখানে বুঝতে পারছি না। আর 3 জন যে হ্যাক করা হচ্ছে না কেন? তোমাকে যে 3 জন লোক হ্যাক করেছে তারা এখানে আছে, কিন্তু এখানে কি সেই মেয়ে 3টা আছে নাকি তাদের কোনো লোক আছে এটাই বলতে পারছি না। কি বলছো তারা এখানে? কি তারা এখানে? তারা এখানে আছে আর এখনো আছে। তাহলে বাইরে চলো, জলদি দেখি কে তারা। তারা এখানে বসে সিসি ক্যামেরা হ্যাক করে সব দেখছে। এখনো সবকিছু হোটেল হ্যাক করা এটাই দেখাচ্ছে। তখনই ভিতরের একজন ওয়েটার আসলো আর বলল, স্যার নিন, আপনাদের জন্য পিৎজা আর এই শপিং প্যাকেটটা পাঠানো হয়েছে। তখনই সাব্বির অবাক হয়ে বলল, কে পাঠিয়েছে এটা? তখন লোকটা বলল, সরি স্যার, এটা বলা নিষেধ করা হয়েছে। তখন লোকটা চলে গেল। তখনই আবার আর একটা ওয়েটার আসলো চিকেন ফ্রাই নিয়ে। তখনই জনি বলল, এটা আবার কি বলবো আনতে? তখন লোকটা বলল, একজন মেয়ে বলেছে স্যার, আর এই বাক্সটা সাব্বিরকে দিয়েছে। এখানে কে সাব্বির? তখন সবাই আরো অবাক হয়ে যায়। তখন সাব্বির বলে, মেয়েটা কে? নাম কি? এখন কি আছে এখানে? সরি স্যার, বলা নিষেধ করা হয়েছে। এই বলে চলে গেল লোকটা দিয়ে। এখন আবার আর একটা লোক আসলো আর এসে বলল, স্যার এখানে সাব্বিরকে। আমি কেন, কি হয়েছে? এই নিন, আপনার জন্য একটা গিফট বক্স দিয়েছে। কি আছে এটার মধ্যে? স্যার আমি তো আর এটা খুলে দেখি নাই যে কি আছে। তোমাকে এটা কে দিয়েছে? স্যার এটা আমাকে একটা মেয়ে দিয়েছে আর বলেছে এখানে সাব্বির নামে একজন আছে, তার কাছে এটা দিতে হবে। এটা বলে আমাকে 500 টাকা দিয়েছে, বলেছে এটা তোমার কাজের পুরস্কার। মেয়েটা দেখতে কেমন একটু বলো? স্যার আমি মেয়েটার চেহারা দেখতে পাই নাই, তিনি মুখে মাস্ক পরেছিলেন। ওকে স্যার, এবার তাহলে আমি আসি। এই বলে ওয়েটার চলে গেল। কেন, আমার কি হাত নেই নাকি, পা নেই, অথবা আমি কি কোনো শারীরিক মানসিক প্রতিবন্ধী যে ওদের টাকা আমি বসে বসে খাবো? খাওয়া তো পরের কথা, ওদের মতো চোরেদের আমি কখনো বিয়েই করব না। সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা উপার্জন করে ব্যাংকে রাখে যাতে সেটা দিয়ে তারা ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারে। অথচ এই 3টা হ্যাকার এতটাই নিষ্ঠুর
যে পাবলিকের টাকা কিভাবে আত্মসাৎ করেই যাচ্ছে। জনি কথাগুলো মন দিয়ে শুনলো, অথচ কিছুই বলল না। দোস্ত তুই রাগ করিস না, জনি তোর সাথে মজা করে ওসব বলেছে। মাথা ঠান্ডা রাখ, এবার বক্সটা খুলে দেখ এখানে কি আছে। সাব্বির নিজেকে ঠান্ডা রেখে প্রথমে শপিং ব্যাগটা খুলে দেখে, সেখানে একটা ব্লু কালারের শার্ট আছে আর সাথে একটা চিরকুট। সাব্বির চিরকুটটা খুলে দেখে, সেখানে লেখা, প্রিয়, শার্টটা তোমার জন্য। এটা পরবে তোমাকে অনেক সুন্দর দেখাবে, আর ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবে না। সাব্বির দ্বিতীয় বক্সটা খুলে দেখে, সেখানে একটা হাতের ঘড়ি আর সাথে আরেকটা চিরকুট। চিরকুট খুলে দেখে, প্রিয়, এটা তোমার জন্য। এবার লাস্ট বক্সটা খুলে দেখে, সেখানে কোনো কিছুই নেই, শুধু একটা চিরকুট পড়ে আছে। সাব্বির চিরকুটটা খুলে দেখে, সেখানে লেখা, ভুলেও প্রথম দুইটা গিফটের কিছুই তুমি রাখবে না। যদি রাখো তাহলে অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুই শুধু আমার, তোকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। তোমাকে অনেক ভালোবাসি, তোমার দুষ্টু মিষ্টি হবু বউ সানিয়া। চিরকুটে আর কিছু লেখা নেই। বাবারে বাবা, এটা ভালোবাসার চিঠি ছিল নাকি কোনো একটা হুমকি ছিল? কিছুই বুঝলাম না। আমি মনে মনে বললাম, দোস্ত আমার টি শার্টটা ভালো লাগছে, অনেক দামি শার্ট আর অনেক সুন্দর। শার্টের থেকে আমার ঘড়িটাই ভালো লাগছে। তোরা এইগুলো নিয়ে নে, আমি এইগুলো কিছুই নেব না। সত্যি তো, পরে কিন্তু ফেরত দিব না। আরে নে শালা ধর। আমি প্যাকারিগুলো নীরবের হাতে আর জনিকে শার্ট দিলাম। আমি এই হ্যাকিং জগৎ থেকে ফিরে এসেছিলাম অনেক আগেই। আমার থেকে এই অন্ধকার জগৎ সম্পর্কে কেউ ভালো জানে না। একসময় আমার নাম ছিল সবার মুখে মুখে, আর এখন কি না 2 টাকার হ্যাকার গার্লের হুমকি খেতে হচ্ছে। সবই কপাল। সবার কাছে এমন ভাব নিয়ে থাকতে হয় যে আমি ইন্টারনেট সম্পর্কে কিছুই জানি না। কি এত বিড়বিড় করছিস? শালা যতই যাই বল, এইগুলো আর দিতাম না। যা ভাগ এখান থেকে। হালার পুত, আমি কি তোর থেকে এগুলো চাইছি? চল এখন বাড়িতে যাব, বেশি রাত হইলে আমার মায়ের দিব। সাব্বির আর নীরব বাড়ির দিকে রওনা দিল, আর জনি ক্লাব থেকে গেল। ওই শালা আর ভালোই হইব না, হয়তো কোনো মেয়ে পটানোর চেষ্টা করছে। সাব্বির আর নীরব রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল সাব্বিরের। সাব্বির থেকে কিছু একটা দূরে একটা ব্যক্তি ফুচকা বিক্রি করছে, আর ওইগুলো দেখতে সাব্বিরের বোন ঝুরমের কথা মনে পড়ল। নীরব দোস্ত, তুই একটু দাঁড়া, আমি ফুচকা নিয়ে নিই আমার পাগলি বোনটার জন্য। আচ্ছা ঠিক আছে। সাব্বির দোকানে গিয়ে ফুচকা কিনে আবার নীরবের সাথে হাঁটা শুরু করলো। দোস্ত আমি বলি কি, আর কতদিন এইভাবে থাকবো? চল না আমরা ওই হ্যাকারদের বুঝিয়ে দেই তাদের ওপরও কেউ আছে। আর তুই তোর ওই জনি ফ্রেন্ড আমাদেরকে সাহায্য করবে। ওই তো আমাদের কাছে এখনও চুনোপুটি। আমরা যদি আমাদের আগের রূপে ফিরে আসি তাহলে ওই আমাদের দিনে 19 বার সালাম দিবে। কি বলতে চাইছিস তুই? চল না দোস্ত, আমরা আবার চলে যাই আমাদের সেই আগের রাস্তায়, যেখানে আমাদের সবাই চিনত ব্ল্যাক শ্যাডো নামে। দোস্ত ব্ল্যাক শ্যাডো কি আর আসবে না? না, আমি আর ওই অন্ধকার রাস্তায় যেতে চাই না। অনেক কষ্টে সেখান থেকে বের হয়েছি। ওহ, আমরা যদি এখন ওই হ্যাকার গার্লদের না আটকাই তাহলে ওরা যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তখন। আর তাছাড়া আমরা তো কখনো খারাপ কাজ করি নাই। দেখ নীরব, এইসব শুনতে ভালো লাগছে না, চুপ কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই চুপ করলাম। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, তোর বাড়ি চলে এসেছে। আমি বলি কি, একবার ভেবে দেখিস ওই ব্যাপারে। আচ্ছা দেখবনি। সাব্বির এই বলে হাঁটা শুরু করলো, আর এক মনে বলেই চলেছে, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। সাব্বির হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই সাব্বিরের ছোট বোন দরজা খুলে দিল। সাব্বির ফুচকার প্যাকেটটা তার বোনের হাতে দিল, আর তার বোন খুশি হয়ে সাব্বিরকে বলল, লাভ ইউ ভাইয়া, তুমি আমার অনেক ভালো ভাইয়া। আজকে আমার অনেক ফুচকা খেতে মন যাচ্ছিল। আরে পাগলি বোন আমার, আম্মু কোথায় রে? আম্মু তো রুমে শুয়ে আছে, আর আব্বু এখনো আসেনি। আচ্ছা, আমি কি এখন টেবিলে খাবার দেব? না, এখন আর রাতে খাবো না, আমি খেয়ে এসেছি। সাব্বির এই বলে তার রুমে চলে গেল। নীরবার বলা কথাটা সাব্বিরের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। ব্ল্যাক শ্যাডো কি আর আসবে না? না, মাথা প্রচণ্ড ব্যথা করছে। আমি আর এত চাপ নিতে পেরে বিছানায় শুয়ে পড়লাম। আম্মু রাতে খাবারের জন্য ডাকতে এসেছিল, এসে দেখে আমি শুয়ে আছি তাই চলে গেছে।
সকালবেলা সাব্বির ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার আম্মু টিভিতে সংবাদ দেখছে। সাব্বির তার আব্বুর সাথে বসে খবর দেখা শুরু করলো। এবারও দেখাচ্ছে ব্যাংক থেকে টাকা হ্যাক করে নিয়েছে হ্যাকার গার্লস। খবরটা দেখে সাব্বিরের মাথা পুরো দমেই গরম হয়ে গেছে। সাব্বির আর ওখানে বসে না থেকে সোজা তার রুমে চলে আসলো। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু শান্ত রাখতে পারছে না। সাব্বির সাথে সাথে নীরবকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর নীরব ফোন রিসিভ করলো। দোস্ত রেডি থাক, ব্ল্যাক শ্যাডো আবার ফিরে এসেছে। বুঝিয়ে দেবো হ্যাকার গার্লদের কত ধানে কত চাল। আমি অনেক আগে থেকে তৈরি। আমি জানতাম তুই ফিরে আসবি এই অন্ধকার দুনিয়ায় সাধারণ মানুষদের সাহায্যের জন্যে। হ্যাকিং করার জন্য একটা নিরাপদ আশ্রয় লাগবে, সেটা পাবো কই? আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, সেখানে আমরা আমাদের কাজ করতে পারবো। ওকে, আমি নাস্তা করেই তোর বাড়ি নিচে আসছি। সাব্বির এই বলে ফোন রেখে নাস্তা করতে নিচে গেল। নাস্তা করেই সোজা চলে গেল নীরবের বাড়ির দিকে। গিয়ে দেখে নীরব রাস্তায় দাঁড়িয়ে আছে। তা দেখে সাব্বির বলে উঠল, তোর হাতে এইগুলো কি? এই ব্যাগে 2টা ল্যাপটপ আছে, আর এখানে আমাদের ব্যবহার করা আগের ফোনগুলোও আছে। ওকে, এখন তোর ফোন বন্ধ করে রাখ আর আগের ফোনগুলো চালু কর। আচ্ছা ঠিক আছে। সাব্বির আর নীরব ফ্ল্যাটে বসে তাদের কাজ শুরু করে দিল। অনেক কষ্ট করে হ্যাকার গার্লদের আইডি কোড জোগাড় করলো ডার্ক সাইড থেকে, আর মনে মনে বলে উঠল, এবার দেখ কিভাবে তোরা আমার হাত থেকে নিস্তার পেয়ে যাস। সাব্বির তার ল্যাপটপ দিয়ে তার নিজেকে বানানো একটা সফটওয়্যার দিয়ে কাজ শুরু করলো ওদের প্রোটেকশন ভাঙার জন্য। সাব্বির যে সফটওয়্যার দিয়ে কাজ শুরু করেছে সেটার নাম হলো DO6। এই 3টা হ্যাকার গার্ল এর লিডার হচ্ছে সামিয়া, কিন্তু সবাই সাব্বিরকে ভালোবাসে আর এটা সামিয়া জানে। 2 নম্বর মেয়েটা হলো তুলি আর নিশি। সামিয়া, কেউ আমাদের প্রোটেকশন ভেঙে আমাদের সম্পর্কে যত ইনফরমেশন আছে তা সবগুলো জানার চেষ্টা করছে। একে তো আমরা আটকাতে পারছি না, তুই কিছু একটা কর। তুলি ঠিক করেছে, সামিয়া তুই কিছু একটা কর। হোয়াট, মজা করছিস আমার সাথে? কার এত বড় সাহস আর এত ক্ষমতা যে 3 স্টেপ প্রোটেকশন ভাঙবে? ভাঙবে মানে 2 স্টেপ অলরেডি ভেঙে ফেলেছে, একে আমরা আটকাতে পারছি না, তুই কিছু কর। সামিয়ার সাথে সাথে নিজের ল্যাপটপে ঝড়ের গতিতে টাইপ করা শুরু করলো। ও নো দোস্ত, এটা কি করে সম্ভব? আর 1 মিনিটের জন্য আমরা হ্যাকার গার্লদের তথ্য পেলাম না। সাব্বির তো অবাকের অষ্টম আকাশে চলে এসেছে। হ্যাকার গার্লস গ্রুপ তাদের প্রোটেক্ট ভাঙার চেষ্টা করছে। সাব্বির আর নীরব তাদের আটকাতেই পারছে না। সাব্বির তার ল্যাপটপ উঠিয়ে দিল এক আছাড়, আর এক আছাড়ে ল্যাপটপ ছুড়া। উফসেট, আর একটুর জন্য আমাদের হাত থেকে বেঁচে গেল। আমিও দেখতাম কোন বান্ধা আমার সাথে পাঙ্গা নিতে চায়। নীরব, ভেবেছিলাম এরা দুর্বল, কিন্তু না, এরা আমার ধারণাটাকে ভুল প্রমাণ করে দিল। যাক, ভালোই হয়েছে কি বল, এত সহজে জিতে গেলে তেমন একটা মজা পাবো না। আমরা এখন কি করব? ওরা তো 3 জন আর আমরা মাত্র 2 জন, কিভাবে ওদের সাথে টক্কর দিব? আরে এত প্যারা নিস না তো, চিল কর, চিল। আগামী 3 দিনের মধ্যে পাবলিকের টাকা পাবলিক পেয়ে যাবে। কিন্তু সেটা কি করে সম্ভব? আরে আবুল, তুই কি রক্সির কথা ভুলে গেলি? এই রে, সত্যি ভুলে গিয়েছিলাম। রক্সি আমারই বানানো একটি সফটওয়্যার। যেমন ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাদের আদেশ মানে, ঠিক তেমনই রক্সি একমাত্র আমার কথা ছাড়া আর কারোর কথা শুনে না। রক্সি একাই 100 হ্যাকারকে নাকানি চোপানি খাওয়ানোর ক্ষমতা রাখে। তাহলে তুই প্রথমেই রক্সিকে নিয়ে কাজটা শুরু করতি? আরে আমি কি জানতাম নাকি এরা এতটাও দুর্বল না? যাক, যাই হোক, বাকিটা কাল দেখা যাবে। এখন চল বাড়ি যাই। আর এই ল্যাপটপ এর হয়তো হালুয়া টাইট হয়ে গেল, তুই আজকেই আবার আরেকটা কিনে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। অতঃপর সাব্বির আর নীরব ফ্ল্যাট থেকে বাইর হয়ে রাস্তায় এসে সাব্বিরের ফোনটা চালু করলো, আর সাথে সাথে সামিয়ার ফোন। বলো, কি বলবে? কাজটা তুমি ভালো করলে না, এর ফল তুমি ঠিকই পাবে। আমি এবার কি করলাম? আমি বোকা নই, তুমি আমার সাথে টক্কর নিতে এসেছিলে, আমি এটা জানি। অনেক বুদ্ধি আছে তোমার। ভালোই ভালোই জনগণের টাকা তাদের ফিরিয়ে দাও বলছি। না, দিব না। আগামী 3 দিনের মধ্যেই তারা তাদের টাকা পেয়ে যাবে, কথা দিলাম। ওকে, দেখা যাবে। আমার সাথে লাগতে আসার ফলটা নিশ্চয়ই পেয়ে গেছো, আশা করি আসবেন না। এত খুশি হওয়ার কিছুই নেই, খেলা তো এই শুরু। রক্সি কি পারবে জনগণের টাকা ফিরিয়ে দিতে? কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন।
ফলাফল খারাপ হবে, কিন্তু আমি আগেই বলে দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, এবং তুমি আমাকে দেখোই নাই। আমি চাইলে তোমার অনেক বড় ক্ষতি করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই কোনো কিছুই তোমার করব না। সো তুমি যত বড় হ্যাকারের কাজে যাও না কেন, সে আমার এক চুল পরিমাণও কোনো ক্ষতি করতে পারবে না। শুধু শুধু আমার সাথে লাগতে না এসে আমাকে ভালোবাসতে শুরু করে দাও, এতে তোমারই লাভ হবে। এই যে ম্যাডাম, আপনি এখনো আমার সম্পর্কে তেমন কিছুই জানেন না। আমি কি করতে পারি এই সামান্য আইডিয়াও আপনার মাথায় নেই। সবাই হ্যাঁ রে দোস্ত, আমার মনে হয় মেয়েটা একটু বেশি লাফাচ্ছে। লাফাক লাফাক, আরো বেশি বেশি লাফাক। মানুষ লাফিয়ে যত উপরে উঠবে, আবার সেখান থেকে পড়ে গেলেই হাড্ডিকুটি তেড়া হয়ে যাবে। চল, ক্ষুধা লাগছে অনেক। এই হ্যাকিং অনেকদিন পর করলাম তো, তাই মনে হয় শরীর দিয়ে একটা ঝড় বয়ে গেল। বাবা, এই হ্যাকিং জগতে এক চুল পরিমাণ ভুল করলেই সব শেষ। অতঃপর সাব্বির আর নীরব একে অপরের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। একটা রেস্টুরেন্টে দুজনে কিছু খেয়ে নিল। অতঃপর সাব্বির বলে উঠল, নীরব, আমি বাড়ি যাবো, আমার একটু বাড়ি দিয়ে আয়। আসো বাবু, আমার কোলে আসো, তোমাকে নিয়ে আসি। ধুর হালা, তুই ভালোই মজা করতে পারোস। তুই মনে হয় পারস না। আজকে নিশ্চিত আম্মুর কাছে বকা শুনতে হইব। আমি তো বকা শুনবো, আর তোর কপালে ঝাঁটার বাড়ি আছে। কেন? হারামজাদা, সেই সকাল থেকে আমরা বাড়ি থেকে বের হয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেল, অথচ আমরা কেউ কি একবারও বাড়িতে ফোন দিয়ে বলেছি আমরা ঠিক আছি নাকি ঠিক নেই? এই রে, ভুলে গেছি। এখন আমার কি হইব? শোন, বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে 2 হাত দিয়ে কান ধরে সরি বলবি। আমার চিন্তা নেই, কারণ আমার একটা পিচ্চু বোন আছে। আমার বোনের জন্য আম্মু আমাকে মারতে পারে না। তুই কত লাকি রে। আমার যদি একটা বোন থাকতো তাহলে আজকে আর কান ধরে দাঁড়াতে হইতো না। এবার চল, বাড়িতে যাই। অতঃপর সাব্বির আর নীরব দুজনেই বাড়ির দিকে রওনা দিল। নীরবের বাড়ির সামনে এসে গেছে। তখন নীরব বলে উঠল, দোস্ত, আমার লাইগা দোয়া করিস, এইবারের মতো যেন বেঁচে যাই। নীরব চলে গেল আর সাব্বির তার বোনের জন্য 2টা ক্যাডবেরি সিল্ক নিয়ে নিল, তার বোনের ফেভারিট চকলেট আর সাথে সাব্বিরেরও। সাব্বির বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই তার পিচ্চু বোনটা দরজা খুলে দিল। ভাইয়া, সারাদিন কই ছিলা? তোমার জন্য তো আমার চিন্তা হয় না কি? আমার কথা তো তোমার একটুও মনে পড়ে না। ওরে আমার পাকা বুড়ি রে, এই নে তোর ফেভারিট চকলেট। দিল। অতঃপর তার আম্মু বলে উঠল, ঝুমুর, তুই কার সাথে কথা বলছিস? এই তো আম্মু, ভাইয়ার সাথে কথা বলছি। তার নবাবের এখন বাড়ি আসার সময় হলো? সাব্বির কিছুই বলছে না, মাথা নিচু করে চুপ করে তাকিয়ে আছে। এই যে নবাব, সারাদিনে কি কিছু খাবার পেটে পড়েছে নাকি পড়ে নাই? আম্মু, খাইছি। তার আম্মু আর কিছু না বলে তার রুমে চলে গেল। সাব্বিরও তার রুমে চলে গেল। সাব্বির তার রুমে এসে খাটে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারি না। রাতে তার বোন ঝুমুর খাবার জন্য ডেকে গেল। সাব্বিরের পরিবার সবার খাবার টেবিলে বসে পড়ল। তারা খাবার খাচ্ছে। হঠাৎ তার আব্বু বলে উঠল, যা দিনকাল পড়েছে, এখন তো ব্যাংকে টাকা রাখতে ভয় করছে। ঠিক বলেছ। আজ টিভিতে খবরে দেখলাম সাধারণ জনগণ টাকার জন্য হাহাকার করছে, আর ব্যাংকের কর্মরতরা তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি তাদের টাকা পেয়ে যাবে। আমাদের দেশে হোয়াইট হ্যাট হ্যাকারগুলো কিছু করতে পারছে না। তারা বলেছে ওই পিঙ্ক গার্ল হ্যাকারগুলোর কি যেন বলে, পিস্টেম নাকি, ওগুলো অনেক মজবুত। তারা কিছুতেই তাদের পিস্টেম হ্যাক করতে পারছে না। আরে আম্মু, ওইটা পিস্টেম হবে না, ওইটা হবে সিস্টেম। ওই একই হলো। অনেক কথা হয়েছে, এবার সবাই চুপ করো, খাবার খেয়ে নাও। সাব্বির তার খাবার খেয়ে তার রুমে চলে আসলো। অতঃপর হারিয়ে গেল ঘুমের রাজ্যে। তুই এত রাতে কি করছিস না ঘুমিয়ে? আর আমার সিস্টেমের 1 স্টেপ প্রোটেকশন কেউ ভাঙতে পারলো না, আর আজকে কে যেন আমার সিস্টেম 2 স্টেপ প্রোটেকশন ভেঙে দিল। আর একটু জন্য বেঁচে গেছি, না হলে তো আমাদের সব তথ্য পেয়ে যেত। তাই এখন আমি আমার সিস্টেমটাকে একটু আপডেট করছি। আর সাব্বির কার কাছে গেল যে আমাদের সিস্টেম ভাঙার ক্ষমতা রাখে? না, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। আচ্ছা, আমিও তোকে সাহায্য করছি, বল আমাকে কি করতে হবে? না থাক, আমার কাজ শেষ, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এই তোরা আমাকে রেখে কি ফুসুর ফুসুর করছিস? আমাকেও বল, আমিও শুনবো। তাহলে শোনো,
বুঝেছিস আমরা কি বলছিলাম? হুম, বুঝেছি। আমি ঘুমাতে গেলাম। শুভরাত্রি। আমরা কি বসে থাকবো নাকি? আমরাও আসছি, দাঁড়া। নিসি, সামিয়া, তুলি তারা ঘুমাতে চলে গেল। সকালবেলা সাব্বির ঘুম থেকে উঠেই তার খাটের নিচ থেকে একটা ব্যাগ বের করে। ব্যাগ থেকে তার আইফোনটা বের করলো। আইফোনটা চালু করে আইফোনের মধ্যে রক্সিটা অ্যাক্টিভেট করে দিল। অতঃপর নিজে নিজেই বলে উঠল, এবার যাবি কোথায় চান্দু? আমার সাথে পাঙ্গা দেখাবো এবার মজা। হে রক্সি, কেমন আছো? রক্সি একটা সফটওয়্যার, আর রক্সি সব রকমের ভাষাই বোঝে। আচ্ছা, রক্সি যদি আপনাদের হতো তাহলে আপনারা কি আদেশ করতেন? কমেন্ট করে আমাদের মতামত জানিয়ে দিন। তোকে একটা আইপি কোড দেব, আর তোকে ওই কোডটাকে ব্যবহার করছে তার সব ইনফরমেশন আমাকে দিতে হবে। কিন্তু শর্ত হচ্ছে সে যেন একটু আন্দাজ করতে না পারে তার সিস্টেমটা কেউ হ্যাক করছে। দাঁড়া, এত তাড়া কিসের? আগে আমাদের জায়গায় গিয়ে তারপর আমাদের কাজ শুরু করব। সাবির তার অন্য ফোন দিয়ে নীরবকে ফোন করলো সেই আগের জায়গায়। সেই আগের জায়গাটাই আপনাদের বললাম না, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। সাবির ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার আব্বু টিভি দেখছে, আর তার কিউট পিচ্চু বোনটা তার আব্বুর থেকে টিভি রিমোট চাচ্ছে। সে কার্টুন দেখবে, কিন্তু তার আব্বা কিছুতেই দিচ্ছে না, কারণ তার আব্বা খবর দেখছে। সাবির তার বোনের পাশে গিয়ে বসলো। অতঃপর তার বোন বলে উঠল, দেখো না ভাইয়া, আব্বু রিমোট দিচ্ছে না, আমি কার্টুন দেখবো। আচ্ছা, তুই আমার ফোনে না হয় কার্টুন দেখ। সাব্বির তার বোনের সিমটা খুলে ঝুমুরের কাছে ফোন দিল। তাদের বাড়ির ওয়াইফাই আছে। এই ওয়াইফাইটা তার আব্বু কিছুতেই আনতে চাচ্ছিল না। পাক্কা একদিন না খেয়ে থাকা হয়েছে সাব্বিরকে। তারপর তার আব্বু এনে দিয়েছে। সাব্বির খাবারটা খেয়ে চলে গেল নীরবের ফ্ল্যাটে। সেখানে গিয়ে দেখে নীরব নতুন ল্যাপটপ এনে কি যেন করছে। কিরে, তুই কি করছিস? এই তো ল্যাপটপটা একটু সেট আপ করছি। আমার কাছে ওইটাতে, বাকি কাজটা আমি করছি। সাব্বির নীরবের কাছ থেকে ল্যাপটপটা নিয়ে ডার্ক সাইডে প্রবেশ করে। এতটুকু জানিয়ে দিলাম, ব্ল্যাক শ্যাডো ইজ ব্যাক। যারা ব্ল্যাক শ্যাডো সম্পর্কে জানে তারা অতি দ্রুত ডার্ক সাইড চলে গেছে, আর যারা জানে না তারা এখানেই থেকে গেছে। যারা চলে গেছে কারণ তারা জানে ব্ল্যাক শ্যাডো কারো ডার্ক সাইডে এমনি এমনি আসে না। যখন আসে তখন কারো না কারো আইডি 14টা বাজিয়ে ছাড়ে। এটা আবার কে? আমি কি করে জানবো? করটিতে কেউ ভাঙতে পারবে না, কারণ কালকে রাতেই আমি আমার সিস্টেমটাকে মডিফাই করেছি। এদিকে সাব্বির রক্সিকে নিয়ে কাজ শুরু করে দিয়েছে সামিয়ার ইনফরমেশন বের করার। কি ব্যাপার, রক্সি তো এখনো বের করতে পারলো না। সাব্বির যখনই রক্সিকে নিয়ে কাজ করছিল তখনই তার এতটা সময় লাগেনি। নীরব অন্য একটা ল্যাপটপ দিয়ে সাব্বিরকে সাহায্য করা শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করে সাব্বির তার কাজে ধীরে ধীরে সফল হচ্ছে। এদিকে সামিয়ার কম্পিউটারে হঠাৎ করে অ্যালার্ম বেজে উঠল। এসব কি হচ্ছে? এটা কিসের অ্যালার্ম? সামিয়া হন্তদন্ত হয়ে কম্পিউটারে কিবোর্ড টাইপ করতে ব্যস্ত হয়ে পড়ল। যে যার যার ল্যাপটপ নিয়ে এক্ষুনি বসে পড়, কে যেন আমার ওয়ান স্টেপ প্রোটেকশন ভেঙে ফেলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? কাল না তুই তোর সিস্টেম আপডেট করলি? এত কথা না বলে চালু আমাকে সাহায্য কর। ইয়েস ইয়েস, 2 স্টেপ ভেঙে ফেলেছি, আর মাত্র একটা স্টেপ বাকি। সাব্বির তার ল্যাপটপে শো করছে তারা সাব্বিরকে আটকানোর চেষ্টা করছে। তার মানে তারা জেনে গেছে সাব্বির তাদের সিস্টেম ভাঙার চেষ্টা করছে। আজ যাই হয়ে যাক, তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এতদিন তোদের দিন ছিল, আজকে আমার দিন। তারপর সাব্বির বাকিটা ভেঙে ফেলেছে। ফলে সামিয়ার ছবি সহ বাকি সব ইনফরমেশন তাদের কাছে চলে এসেছে। এখন তারা কম্পিউটারের সবকিছুই সাব্বিরের কবলে। তারা চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না, কারণ রক্সি কিছুতেই নিতে দিবে না। রক্সি চালাক, চতুর একটা সফটওয়্যার। কখনো কোনো মুহূর্তে কি করতে হবে সে নিজেই তার কাজ শুরু করে দেয়। সাব্বিরকে শুধু অ্যাক্সেসটা দিতে হয়। যাক বাবা, অবশেষে সফল হইলাম। রক্সিকে নিয়ে আমি কাজ করেছি, আর সফল হব না এটা কোনো কথা? হঠাৎ সাব্বিরের আইফোনটা বেজে উঠল। কি ব্যাপার, এখন আবার কে ফোন দিল? তাও আবার আমার আগের সিমে, যেটা অনেক আগের দিন ধরে বন্ধ ছিল। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তুই আবার ডার্ক সাইডে ফিরে এসেছিস জেনে আমি অনেক খুশি হলাম। আপনাকে তো চিনতে পারলাম না। আরে শালা, আমি তানিম বলছি।
ওরে বাটবার, সেটা আগে বললেই তো হয়। তা কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আর কি মনে করে আবার ফিরে আসলি এই কালো জগতে? তোকে পরে সব কথা বলবো। এখন আমি তোকে 3 মেয়ের ছবি দেবো, আর তুই এবং তার লোক মিলে তাদেরকে এই এলাকা থেকে তুলে নিয়ে আসবি। এই ঠিকানায় এসে আমাকে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে। এখনই তোর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে। এখন রাখছি, পরে কথা হবে। তারিম হচ্ছে আমার এক ফ্রেন্ড। ওর সাথে আমার ডার্ক সাইডে পরিচিত হয়। ও ডার্ক সাইডের সবচেয়ে ভয়ঙ্কর কিলারদের মধ্যে একজন। ও শিট, ড্যামেন্ট, এটা কি করে সম্ভব? সবকিছু আমাদের হাতের বাইরে কি করে চলে গেল? নিশি, সামিয়া, তুলি তারা মিলে যখনই কোনো কিছু করতে যাবে ঠিক বারবার কম্পিউটারের ল্যাপটপের স্ক্রিনে বড় করে লেখা আসছে ব্ল্যাক শ্যাডো। এই ব্ল্যাক শ্যাডোটা আবার কে? আমি তার কি ক্ষতি করেছি যে সে আমার সবকিছু তার অধীনে নিয়ে নিল? ওই মেয়ে 3টার মধ্যে একজনকে দেখে আমি ক্রাশ খাইছি, কিন্তু সেটাকে সামিয়া নাকি তুলি নাকি নিসি এটাই তো জানি না। আপনাদের কি মনে হয় কে হবে সে, যাকে দেখে আপনাদের নায়ক ক্রাশ মানে বাস খাইলো? কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। নীরব, চল চলে যাই এখন। আর এখানে থেকে কি করব? আর অনেকটা সময় কিভাবে যে কেটে গেল টেরই পাইলাম না। দোস্ত ঠিক কইছস, আমি শেষে মনে করছিলাম আমরা এই হ্যাকিংটা সফল হব না, কিন্তু কিভাবে যে হয়ে গেলাম মনে হলো একটা ম্যাজিক হয়ে গেল। আরে ব্যাটা রক্সি কি কখনো কোনো মিশনে ফেল করেছে? অনেকদিন পর এই কাজটা করলাম। কোথায় কি করতে হবে সেটা ঠিকভাবে মনে পড়ছিল না, তাই এত কষ্ট করতে হলো। আর অনেকটা সময় লাগলো, তবে যাই বলি না কেন মেয়েগুলো বেশ ভালো মাপের হ্যাকিং করতে পারে। হয়েছে, এবার চালু চল। গতকাল যে পাক্কা আধা ঘন্টা আম্মা কান ধরায় দাঁড় করায় রাখছে। যাক বাবা, আমার কান ধরতে হয়নি। আমি সেই সময় তোর কাছে থাকলে পকেট থেকে ফোন বের করে ভিডিও করে তোকে পুরো সেলিব্রিটি বানিয়ে দিতাম, সারা দেশ তোকে দেখতো। শালা তোর মতো বন্ধু থাকতে শত্রুর দরকার নাই। দোস্ত রে, আমি ক্রাশ খাইছি রে, এখন আবার কি হইব রে? মানে? আরে বেটা, আমি না, এই 3টে মেয়ের মধ্যে একটার উপর ক্রাশ খাইছি। দোস্ত, প্রেম করাই দে। হালারপুত, তুই না এই গত 1 ঘন্টা আগে ওদেরকে সাহায্য করতে পারতি না? আর এখন ডাইরেক্টলি কাশ খায়া বইছত। মুই কি করবো? আমার শিশু মনটাকে তাকে দেখার পর স্লিপ করে তার প্রেমে পড়ে গেল। তুই আমার সাহায্য কর, আমি তোরে ভাজা বাদাম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুই তো একটু আগে বললেই মেয়েগুলোরে তুই আনতে, তো রাতে না হয় তাদের দিকটা দেখে নিব, আর এটাও জেনে নিব তারা এসব কেন করছিল। তারা এতগুলো ব্যাংক কেন হ্যাকিং করলো, যেখানে একটা করলে তাদের আর কাজ করে খেতে হতো না। ঠিকই বলেছিস। এখন কথা হচ্ছে, তুই এই ফ্ল্যাটটা কি ভালো করে পরিষ্কার করে তারপর বাড়ি যাবি? আহা কি মজা, আজকে আমি আমার ক্রাশ সাথে দেখা করব। তোর ক্রাশ তুই দেখা করবি, আর ফ্ল্যাট এমনিতেই পরিষ্কার আছে। তোর কাছে ময়লা মনে হইলে তুই কর, আমি করতে পারতাম না। পরিষ্কার না করলে মুই কিন্তু এখনই আন্টিরে ফোন দিয়া কমু তুই বেড়ি খাইছস। চান্দু, তখন তোমার কি অবস্থা হইব একবার ভেবে দেখো। এই ঠাড়া পড়া মিশা কথা তুই কইতে পারবি? পারমু। যা কাজে লেগে পড়, আমি চললাম। সাবির বাড়ির দিকে হাঁটা শুরু করলো, আর বেচারা নীরব আবুলের মতো তাকিয়েই ছিল। অবশ্য ভালোই লাগছিল। সাবির পকেট থেকে ফোন বের করে দেখে দুপুর 3টা বাজে। অতঃপর নীরবকে ফোন দিয়ে বলে উঠলো, হয়েছে, থাক, এখন আর পরিষ্কার করতে হবে না। যা বাড়ি যা, নাইলে আজকে আন্টি তোরে ঝাড়ার বাড়ি দিব। চান্দু, তুমি কি মনে করছো আমি ওইখানে এখন বইয়া আছি? আমিও বাড়ির দিকে যাচ্ছি। ভালোই করছস, রাতে চলে আসবেন ফ্ল্যাটে, আর আন্টিকে বললেন রাতে আপনি আমার সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দিল। সাবির বাড়ি এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে তার পিচ্চু বোনটা দরজা খুলে দিল। কি রে বুড়ি, তুই কি সারাদিন এই দরজার পাশে দাঁড়িয়ে থাকস নাকি? সারা দিন আমাকে পাগল করে ছাড়ে ভাইয়া কখন আসবে বলে বলে। কই আমার চকলেট কই? এত চকলেট খাইলে দাঁতে পোকা হইব, তখন তো আর মাংস খাইতে পারবি না, তাই আজকে আর চকলেট আনিনি। না হইব না, তুমি চকলেট আনলে না কেন? আমি এক্ষুনি কান্না করব। থাম বই থাম, কালকে তোর জন্য 2টা চকলেট আনবো। না না না, আমার 3টা চাই, নাহলে কিন্তু। বুঝছি, কান্না করবি তাই তো।
হুম, তুমি খুব সহজেই বুঝে যাও। এই তোদের কথা শেষ হলে খাইতে আয়, খাবার দিচ্ছি। বোন এখনো খাই নাই। না খাই নাই, তোর জন্য বসে আছে সেই কখন থেকে। ওকে ওকে, ঝুমুর চালু আই। ভাইয়া, আজকে আমাকে খাওয়াই দিবা? কেন, তোর হাত নাই নাকি কেটে গেছে? ধুর ভাইয়া, আমি তোমার হাতে খেতে ভালো লাগে। অতঃপর সাব্বির ঝুমুরকে খাবার খাইয়ে নিজে খেয়ে তার রুমে চলে আসলো। অতঃপর বিছানায় শুয়ে চলে গেল ঘুমের রাজ্যে। চিং টিং টিং। তুলি দেখ তো এই অসময়ে কে আসলো। তুলি দরজা খুলে দেখলো কতগুলো মাস্তান টাইপের ছেলে দাঁড়িয়ে আছে। তাদেরকে তুলি দেখে যখনই চিৎকার করতে যাবে তখনই ছেলেগুলো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিল। কি হলো, কে আসছে? দাঁড়া দেখাচ্ছি। যখনই সামিয়া চেয়ার থেকে উঠতে যাবে তখনই ছেলেগুলো তাদের সামনে এসে পড়ে। সামিয়ার তুলি কিছু বলার আগেই তাদেরকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিল। ছেলেগুলো হলো তামিমের পাঠানো লোক। একটা ছেলে তামিমকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো তামিম। গুড, এদেরকে এই ঠিকানায় নিয়ে আয়, আমি আসতেছি। সাব্বির বিছানায় শুয়ে আছে। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে, তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দেখে কই ভূমিকম্প হচ্ছে না। তার ফোন সাইলেন্ট মোডে থাকার কারণে ফোনটা এরকম শব্দ হচ্ছে। তাই সে ফোনটা হাতে নিয়ে দেখে তামিম ফোন দিয়েছে। হ্যাঁ দোস্ত বল। তোর কাজ শেষ, চালু করে চলে আয়। 10 মিনিট সময় দে, আমি এখনই আসতেছি। এটা বলে সাব্বির ফোন রেখে দিল আর নীরবকে ফোন দিল। বল। চালু আয়, হ্যাকার গার্লদের ধরে এনেছি। স্যার এখনই আসতেছি। অতঃপর সাব্বির তাড়াতাড়ি রেডি হয়ে চোখে মুখে পানি দিয়ে তার আম্মুকে বলে বের হলাম, আমি আজকে নীরবের সাথে থাকবো, রাতে বাড়ি ফিরবো না। অতঃপর চালু করে পৌঁছে গেল সেখানে। গিয়ে দেখে তামিম একটা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তামিম সাব্বিরকে দেখেই বলে উঠল, দোস্ত, আজ কয়েক বছর পর তোকে দেখলাম, কেমন আছোস? আর এই মেয়েগুলোকে দিয়ে তুই কি করবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি শোনস নাই, দেশে কয়েকটি ব্যাংকের টাকা হ্যাক হয়েছে, আর হ্যাক করেছে পিঙ্ক গার্ড হ্যাকার, আর তারা সব মেয়ে। আর তুই তাদের তুলে নিয়ে হেসেছিস। এরাই হলো সেই পিঙ্ক গার্ড হ্যাকার গ্রুপ। অতঃপর সাব্বির তার ক্রাশকে কোলে করে ফ্ল্যাটে নিয়ে আসলো আর বাকিগুলোকে তানিমের লোকেরা নিয়ে আসছে। আরে মিয়া, বোঝেনি তো আমার ক্রাশ বলে কথা, অন্য কাউকে কি আর ছুঁতে দিতে পারি? নীরব, পানি নিয়ে আয়। নীরব একটা গ্লাসে করে পানি নিয়ে আসলো এবং মেয়ে তিনটার উপর ছিটিয়ে দিল। মেয়ে তিনটা আস্তে আস্তে চোখ খুললো। অতঃপর সাব্বিরের ক্রাশ তার দিকে এমনভাবে তাকিয়ে আছে আর বাকিগুলা তার পাশেই তাকিয়ে দেখছে। সাব্বির তখন তার ক্রাশকে বলল, তোমার নাম কি? সাব্বিরের ক্রাশ বলল, মানে সামিয়া বলল, তুমি কেমন? এটা আমার ফ্রেন্ড তুলি এবং নিশি। তুমি কেন সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছিলে? তারা তোমার কি ক্ষতি করেছে? তাহলে শোনো, আমি হলাম একজন বিজনেসম্যানের মেয়ে। আমার আব্বু এক দুর্ঘটনায় মারা যায়। তখন আমার চাচারা আমার মাকে ফুসলিয়ে তারা আমাদের সকল সম্পত্তি তাদের নামে করে নেয় আর আমাদের বাড়ি থেকে বের করে দেয়। তখন আমি আমার মাকে নিয়ে এই নিশি আর তুলিদের কাছে থাকা শুরু করলাম। এরা দুজন আমার ফ্রেন্ড, এদের কেউ নেই আর ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয় আর সেখান থেকে পড়াশোনা করে একটা কলেজে ভর্তি হয়ে আর আমার সাথে পরিচয় হয়। আমার মা অনেক দিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু আমাদের কেউই সেটা তিনি বুঝতে দেয় নাই। আমরা পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট কাজ করতাম আর সেটা দিয়েই আমাদের কোনো মতে হয়ে যেত। যখন আমি জানতে পারি আমার মা অনেক অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে আর তাকে বাঁচাতে হলে 7 লক্ষ টাকা লাগবে। এই দুনিয়াতে আপন বলতে আমার মাঝের আর কেউই ছিল না। আমি আমার চাচাদের কাছে চাই, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করেনি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমাকে। অনেকজনের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারা কেউ সাহায্য করেনি। সময় মতো টাকার জোগাড় করতে না পারায় আমার মা চলে যায় না ফেরার দেশে। তখন থেকে মনে মনে ভেবে নিই এই শহরের মানুষকে শান্তিতে থাকতে দিব না। আমার ছোটবেলা থেকেই ইন্টারনেট সম্পর্কে অনেকটা আসক্তি ছিলাম আর ধীরে ধীরে এই সব সম্পর্কে কিছু গবেষণা করার ফলে হয়ে উঠলাম একজন হ্যাকার। আর আমি আমার চাচাদেরকেও কাউকে ছাড়ি নাই। তাদেরকে অনেক ভয় দেখিয়ে আমি আমার সম্পত্তি সব নিয়ে নিই আর তাদেরকে জালিয়াতির মামলায় জেলে দিয়ে দিই। এখন আমার টাকা আছে, সম্পত্তি আছে, শুধু নাই আমার মা। দেখো, যা হয়েছে সেটা অনেক খারাপ হয়েছে, আমি মানছি, কিন্তু তুমি তো এমন করলে হবে না। তাই বলছি, ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি কাজটা কি ঠিক করেছো নাকি করনি। আর তোমার এই সিস্টেমটা আমার এক বন্ধু হ্যাক করেছে।
সে চাইলেই কিন্তু সব টাকা আবার ব্যাংকে রিটার্ন করে দিতে পারতো, কিন্তু আমি তাকে বারণ করেছি। আমি বলেছি যে এই ভুলটা করেছে সে তার নিজের ভুলটাকে শুধরে নিক। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তাদের টাকা তাদের ফিরিয়ে দিচ্ছি। আমাকে কেউ একটা ল্যাপটপ এনে দাও। নীরব একটা ল্যাপটপ নিয়ে এসে সামিয়ার কাছে দিল, আর সামিয়া সেই ল্যাপটপটা নিয়ে আবার সব টাকা ব্যাক করে ফিরিয়ে দিল। তুমি কি আমাকে ভালোবাসবে সাব্বির? আচ্ছা, তার আগে বলো, তুমি কি দেখে আমার মতো মধ্যবিত্ত একটা ছেলের প্রেমে পড়লে? জীবনে টাকা বড় না, বড় হলো একটা সুন্দর মন। তোমাকে একদিন তোমার এই বন্ধু নীরবের সাথে দেখেছিলাম রাস্তায়। তোমরা দুজন কিছু পথচারী শিশুদের খাবার খাওয়াচ্ছিলে। এক দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। পরে তোমার ব্যাপারে অনেক খোঁজ নেই। এখন বলো তুমি আমাকে ভালোবাসবে কিনা? ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। আর বাদাম খেতে খেতে চুটিয়ে প্রেম করব। আর আমার পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েই তোমাকে বিয়ে করব। ততদিনে তুমি তোমার পড়াশোনাটা শেষ করে নিতে পারবে। সাব্বিরা সকলকে অবাক করে দিয়েই নীরব নিশিকে প্রপোজ করে বসলো। তোরা প্রেম করবি আর আমি চেয়ে দেখুম। তুমি কি হবে আমার দলের রানী? তোমাকে তুলি বানিয়ে আঁকবো আমার রঙিন ছবি। এটা আবার কেমন প্রপোজ? তবে যাই হোক, আমার ভালোই লেগেছে। তবে শর্ত একটাই, এইসব গুন্ডামি ছেড়ে দিতে হবে। নাও, ছেড়ে দিলাম। আর এমনিতেও আমি কোনো খারাপ কাজ করতাম না, সাধারণ মানুষের উপকার করতাম। আর আমার বাবার ব্যবসা আছে, সেটাই আমি দেখছি। আজকের এই খুশিতে অন্য কারো মুখে হাসি ফুটিয়ে আসি। চলো। মানে? চলো আজকে কিছু সাধারণ পথচারী শিশুদের ভরপেট খাবার খাওয়াই, দিয়ে আসি, আর আমরাও খেয়ে আসি। তিনটে মেয়ে সাদা কালোর দুনিয়া হয়ে গেল রঙিন। এদের ভালোবাসা যেন কখনো না আসে দুঃখ নামক কালো ছায়া। আপনারা সবাই দোয়া করবেন। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়ে নতুন কোনো গল্প আপলোড করার ইচ্ছে জেগে উঠবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী এইরকম হ্যাকার ও মাফিয়া গল্প ভিডিও আপলোড করার আগে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমাদের সাথে কথা বলতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া হয়েছে।